আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচইসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র স্পেশাল অধ্যায় তাপ গতিবিদ্যার চমৎকার ৩ নাম্বার বেসিক এবং সৃজনশীল প্র্যাকটিস উপহার নিয়ে। আমাদের এই যে লেকচারটা এটা মূলত ৩ নাম্বার লেকচারেরই অংশ। তো আমি পুরো ক্লাসটার রেকর্ড অংশে আমি ভুলক্রমে ২ নাম্বার বলে ফেলেছি। এটা এই রেকর্ডের পরবর্তী অংশে দেখতে পাবা তোমরা। তো এটা আসলে ৩ নাম্বার রেকর্ডের অংশই। তো এই জন্য আমরা এই অংশটায় বলতেছি যে ৩ নাম্বার রেকর্ড ক্লাস এটা, আর এটা ইউটিউবে ৩ নাম্বার লিস্টেই থাকবে, প্লে লিস্টে ৩ নাম্বার সিএলে থাকবে। তো আমরা ৩ নাম্বার লেকচারে যেই টপিকটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে আমাদের সুপ্ত তাপ এবং আপেক্ষিক তাপ। তো এই সুপ্ত তাপ আর আপেক্ষিক তাপের যে বেসিক আলোচনা হয়েছে সেটা আমরা তো বিগত ২টা ক্লাসেও দেখেছিলাম এবং প্র্যাকটিসও করেছিলাম। আজকে আমরা আরও স্পেশাল ম্যাথ সলভ করব। তো আমি প্রথমত আমাদের সিকিউ প্রশ্নটা দেখাচ্ছি তোমাদের, দেন আমরা আমাদের উত্তরের দিকে যাব। তো সবাই একটু খাতা কলম নিয়ে রেডি হও, খাতা কলম নিয়ে আসো, ক্যালকুলেটর নিয়ে আসো, ক্যালকুলেশনও করতে হবে তো এই জন্য আর কি। ওকে, তাহলে আমরা শুরু করি। দেখো, তো এটা আমাদের কুমিল্লা বোর্ড ২০১৯ সালে আসা একটা প্রশ্ন। তো প্রশ্নটা আমি একটু ভালো করে ব্যাখ্যা দিই, এরপরে আমরা প্রশ্ন পড়ব, দেন আমরা উত্তর করার চেষ্টা করব। একজন শিক্ষার্থী লিখন ৮৪ কিলো জুল, কে মানে কিলো, যে মানে জুল, কিলো জুল, ৮৪ কিলো জুল তাপ সরবরাহ করে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি পানিকে উত্তপ্ত করলো বা গরম করলো। আমাদের এতটুকু পড়লেই হয়ে যাবে উদ্দীপকটা। আমরা আসলে গণনটা সলভ করব, তো যেহেতু এই টপিকটা আমাদের গণনেই আসছে এজন্য আমরা উদ্দীপকের এতটুকু অংশে আলোচনা করলাম। এরপরে নিচের দিকে আমাদের 2টা ইনফরমেশন লেখা আছে। পানির আপেক্ষিক তাপের মান লেখা আছে 4200 কিলো জুল পার কেজি পার কেলভিন, আর বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ মানে পানি বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ 2.26 10⁶ জুল পার কেজি। এখন এই 2টা ইনফরমেশন আমরা হয়তো অনেকেই জানি। এখন আমি তোমাদেরকে প্রশ্ন করি, বলো তো বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ এটা কি LF নাকি LV? এটা কিসের মান, LF নাকি LV? আফিফা, মুবাশিরা, আরিফ, ইমন তো আজকে প্রথম, রিয়াজ, বিথি, বলতে পারবা এটা কি LF এর মান নাকি LV এর মান? আমরা কিন্তু বেসিক ক্লাসে এগুলো পড়েছিলাম, LF কি LV কি, বলতে পারবে? LV। হ্যাঁ, চমৎকার, এটা হচ্ছে LV। এটা হচ্ছে কি LV মানে কি বাষ্পীভবন। বাষ্পীভবন মানে কি বলকাবে, বয়েলিং করা। আমরা কিন্তু ওই যে আমাদের বেসিক যেই নোট ছিল সেই নোটের মধ্যেই পড়েছিলাম যে LV পানি বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ, V মানে বয়েল বা সিদ্ধ করা। ওকে, তার মানে LV এর মান দেওয়া আছে। আচ্ছা, এরপরে আমাদের যে প্রশ্ন সেটা আমরা দেখতে পাচ্ছি, গণনটা আমরা সলভ করব। গণনে কি বলতেছে, লিখন পানির তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করেছিল নির্ণয় করো। পানির তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করেছিল নির্ণয় করো। এখন এই যে প্রশ্নটা আমরা পড়ছি আমাদের তো বুঝতে হবে এখানে কি বের করতে হবে, তাই না? আমরা এখানে কি বের করব একটু আমরা চিন্তা করি। তো আমাদের বলতেছে পানির তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করেছিল। তাপমাত্রাকে আমরা কি দিয়ে প্রকাশ করি দেখো তো, তোমাদের মনে আছে কিনা? তাপমাত্রাকে কোন প্রতীক দিয়ে প্রকাশ করা হয়? তাপমাত্রাকে আমরা কোন প্রতীক দিয়ে প্রকাশ করি, কিউ নাকি থিটা, কোনটা? তাপমাত্রা, হ্যাঁ, ভেরি গুড, ডেল থিটা। চমৎকার আরিফ, তাহলে মনে আছে। আমরা তো আমাদের যে সূত্র ছিল 3টা সূত্র আমি পড়ছিলাম, এর মধ্যে ডেল থিটাই হচ্ছে আমার তাপমাত্রার যে ব্যাপার সেটা তাপমাত্রার পরিবর্তন বোঝায়, ডেল থিটা। এটা আমরা বেসিক ক্লাসে কতবার পড়ছি আমরা জানি, মনে রাখতে হবে সবই। তাপমাত্রার পরিবর্তন কি ডেল থিটা। আচ্ছা, তো এই যে ব্যাপারগুলো আমি বললাম এতক্ষণ ধরে বুঝাইলাম, আফিফা, মিরাজ, বিথি, রিয়াজ, তোমরা কি বুঝতে পারছো? আমাকে জানাও তোমরা বুঝতে পেরেছো কিনা, আমাকে একটু বইলো। হ্যাঁ,
এতটুকু অংশ বুঝতে পেরেছ? বাকিদের রেসপন্স প্রয়োজন দ্রুত, কারণ আমাদের সময় কম, তো রেসপন্সটা দ্রুত করলে ভালো হয়। বাকিরা বুঝতে পেরেছো কি? চ্যাট বক্সে বা ভয়েসে দ্রুত বলবা, সময় যেহেতু আমাদের কম, পড়তে হবে। ওকে, বিথি বলছো, বুঝতে পারছো, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে একটা বিষয় খেয়াল করো, এখন এই যে তাপমাত্রা বৃদ্ধি বের করবো ডেল থিটা, এটা তোমরা বুঝতে পারলাম। মিরাজ, আজকে তোমার মেবি ফার্স্ট ক্লাস এই অংশে, এজন্য আজকে বুঝতে একটু সমস্যা হবে তোমার, কারণ বেসিক ক্লাসগুলো তুমি অথবা করছো কি না আমি জানো না, যদি করে থাকো রেকর্ড ক্লাসগুলো ইউটিউব থেকে, তাহলে বুঝতে পারবে ইজিলি। আচ্ছা, আমরা বুঝতে পারছি আমরা বের করবো কি ডেল থিটার মান। আমাদের প্রথমত বুঝতে হবে আমরা কি কি বের করব এবং দেখতে হবে কি কি দেওয়া আছে। তো এই প্রশ্নটার উত্তর আমি তোমাদেরকে আমার নোট করা আছে যেহেতু, সেখান থেকেই দেখা দিচ্ছি। এখন একটা বিষয়, আমরা কোন সূত্র ইউজ করব? 1 নাম্বার, 2 নাম্বার নাকি 3 নাম্বার অঙ্কটা সলভ করার জন্য বলো তো, কোনটা ইউজ করব? 1 নাম্বার। ভেরি গুড, 1 নাম্বার। কারণ আমাদের ডেল থিটা তো শুধু 1 নাম্বারই আছে। ডেল থিটা কয় নাম্বার আছে? 1 নাম্বার। তো এখানে তো আর আসলে আমাদের অন্য সূত্র ইউজ করার কথা না। তো 1 নাম্বার সূত্র ইউজ করলে আমাদের লাগবে কিউর মান, এম এর মান আর এস এর মান। তো আমরা কিন্তু এগুলো সব জানি, কিউর মান, এম এর মান, এস এর মান কত। আমি যে তোমাদেরকে উদ্দীপকটা দেখাই বলি, তোমরা একটু বলো তো এখানে কিউর মান কত হবে? কিউ তাপ শক্তির মান কত বলো তো একটু, কিউর মান কত তাপ শক্তি? কত? 84। ভেরি গুড। এই যে 84 কিলো জুল তাপ সরবরাহ করে, তার মানে 84 কিলো জুল, কিলো জুল বা জুল তাপ শক্তি কিউর মান। বাকিরা কি বুঝতে পারতেছো? বাকিদের দ্রুত রেসপন্স করতে হবে। আফিফা, ইমন, বিথি, রিয়াজ, আমাদের জাস্ট টার্মগুলো চিনতে হবে কি কি মান দেওয়া আছে। 84 কিলো জুল হচ্ছে তাপ শক্তির মান বা কিউর মান। এরপরে এম এর মান কত? এম ছোট্ট অক্ষর এম এর মান কত বলো তো? ভর। ভেরি গুড। এই যে 5 কেজি লেখা আছে, 5 কেজি পানি, মানে ভর এম এর মান 5। এস এর মান কত? এস যেটাকে আমরা বলি আপেক্ষিক তাপ, এস এর মান কত? 4200। ভেরি গুড, এই চমৎকার দেওয়া আছে 4200 জুল পার কেজি পার কেলভিন। 4200। হ্যাঁ, তো ক্লাসে বাকিরা যারা আছো রেসপন্স করো নাই, আফিফা, রিয়াজ, বিথি, মিরাজ, তোমরা কি বুঝতে পারছো? এই ইনফরমেশনগুলো আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে, ম্যাথ করার জন্য এগুলো লাগবে। বাকি রেসপন্স করো দ্রুত, সময় কম। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমাদের রেসপন্সটা দ্রুত না করলে আমাদের পড়াইতে সমস্যা হয়, কিন্তু বারবার বলতেছি দ্রুত বলতে হবে। ওকে, থ্যাংক ইউ বলছো। এবার তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের মূল অংশ। আমরা কিভাবে এটা সাজায় লিখব? আমাদের ফিজিক্স যেই ম্যাথগুলো করার সিস্টেম, এটা আমরা সবাই জানি, ক্লাস 9, 10 থেকে পড়ে আসছি। তো হাতের বাম পাশে আমরা দাগ দিব, দাগ দিয়ে লিখবো যা যা দেওয়া আছে। তো লিখবো এখানে সরবরাহকৃত তাপ কিউ 84 কিলো জুল। কিন্তু কথা হচ্ছে আমরা তো জানি তাপ শক্তির যে আসল একক সেটা জুল। তো আমরা কিলো জুল থেকে জুল নিব কিভাবে? কিলো মানে 1000, কিলো মানে কত? 1000। তো কিলো জুল থেকে জুল নিতে কি করতে হয়? 1000 দিয়ে গুণ করতে হয় না ভাগ করতে হয় বলো তো, মনে আছে কারো? এককের পরিবর্তন। ভেরি গুড, গুণ করতে হয়, মনে রাখতে হবে। আমাদের আসলে অঙ্কটা করতে হবে আদর্শ এককে। তাপ শক্তির আসল একক বা আদর্শ একক জুল। জুল শুধু যে থাকতে হবে, দেওয়া আছে কিলো জুল। কিলো জুলে ম্যাথ করলে হবে না, অঙ্কটা ভুল হবে, যেহেতু এটা কিলো জুল আসল একক না, জুল হচ্ছে আসল একক, এই জন্য কিলো জুল থেকে জুলে কনভার্ট করতে হবে। আমরা সবাই জানি 1 কিলো জুল সমান সমান 1000 জুল। আমাদের এটাও জানতে হবে যে কিলো জুল থেকে জুল নিতে 1000 দা গুণ করতে হয়, ভাগ নয় কিন্তু গুণ। তো 84কে 1000 দিয়ে গুণ করে আমরা জুলে কনভার্ট করলাম, তাহলে আমাদের তাপ শক্তি কিউর যে আসল মান সেটা হলো কি 84,000 জুল। কিউর মানটা আমরা এখন কি করলাম? বিশুদ্ধ করলাম। সব এতটুকু বুঝতে পারছো? আফিফা, মিরাজ, রিয়াজ, বিথি, বুঝছেন? আসল করতে হবে, মানগুলোর যে একক সেগুলো থাকবে নকল, সেগুলো কি করতে হবে? বিশুদ্ধ করতে হবে, তাহলে ম্যাথগুলো সঠিক করতে পারবো। আচ্ছা, এরপর আমাদের যে মানগুলো দেওয়া আছে, পানির ভর এম এর মান 5 কেজি, এটাকে পরিবর্তন করতে হবে না কারণ ভরের একক হচ্ছে কেজি। আর এবং পানির আপেক্ষিক তাপ দেওয়া আছে, এটাকে আমরা এস ডব্লিউ বা এস দিয়ে লিখতে পারি 4200 জুল পার কেজি পার কেলভিন, এইটাও চেঞ্জ করতে হবে না, ঠিকঠাক আছে।
আমাদের তাপমাত্রা বৃদ্ধি করতে বলছে। তো তাপমাত্রা বৃদ্ধি যেহেতু আমরা জানি থিটা হচ্ছে তাপমাত্রার পরিচয়, যেহেতু আমাদের তাপমাত্রা বৃদ্ধি বলছে ডেল থিটা ব্যবহার করব, ডেল থিটা। তাপমাত্রা বৃদ্ধি মানে কি? ডেল থিটা। তাপমাত্রা বৃদ্ধি বলি বা হ্রাস বলি মানে তাপমাত্রার পরিবর্তন। তাপমাত্রা বৃদ্ধি বা তাপমাত্রা হ্রাস মানে কি? তাপমাত্রার পরিবর্তন ডেল থিটা। ওকে, এটা আমরা বের করব। তাহলে আমরা শুরু করতেছি আমাদের যে সূত্র আমরা জানি আপেক্ষিক তাপের সূত্র কি ইকুয়াল টু এমএস ডেল থিটা। ডেল থিটার মানটা আমরা যেহেতু ইউজ করব, তো আমরা এই এমএস ডেল থিটাকে বাম পাশে নিয়ে আসি, ডান পাশে কিউ আসবে। আর ডেল থিটার মান যেহেতু বের করব, এম আর এস গুণ অবস্থায় আছে এর সাথে, ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে, তো ডান দিকে আমরা ভাগ করে দিলাম কিউ বাই এমএস। এগুলো বুঝছো না? আমরা যে মুভ করি, রূপান্তরগুলো করি, এগুলো তো আমরা 19-এ শিখে আসি। এগুলোকে আর বেশি ব্যাখ্যা দিয়ে বলতে হবে? এগুলো কি বুঝতেছ? কথা বলতে হবে, বুঝতেছেন? এগুলো বুঝছো তো নাকি? জাস্ট এক পাশ থেকে আরেক পাশে নেওয়া, কোন রাশি মান বের করতে হবে, এগুলো তো আমরা সবাই পারি। এখন আমাদের কাজ কি? এখন আমাদের ডেল থিটা যেহেতু বাম পাশে আছে, ডান পাশে কিউ আর এম আর এস এর মানগুলো বসায়া ক্যালকুলেশন করতে হবে। তো আমরা চলো বসায় দিই। কিউর মান হচ্ছে 84,000, এম এর মান হচ্ছে 5, এস এর মান হচ্ছে 4,200। এখন এই ক্যালকুলেশনটা তো করো তো সবাই একটু। থ্যাংক ইউ মিরাজ, রেসপন্স করছো। এই ক্যালকুলেশনটা একটু সবাই ক্যালকুলেটর দিয়ে করো তো, দেখো তো মান কত আসে। একটু সবাইকে নিজ দায়িত্বে করতে হবে ক্যালকুলেশন, দেখি মিলে কিনা, দেখি তোমরা ক্যালকুলেশন সঠিকভাবে বের করতে পারো কিনা। দ্রুত করবা, 30 সেকেন্ড সময় দিলাম, বেশিক্ষণ লাগার কথা না। দ্রুত, জাস্ট নিচের গুলাকে গুণ করো, উপরের রাশিটা নিচের রাশিগুলো দিয়ে ভাগ করে দাও, হয়ে যাবে। দ্রুত বলো, ভয়েসে বলো বা চ্যাট বক্সে যাই বলো। ভেরি গুড, চমৎকার রিয়াজ, উত্তর রাইট, 4। আচ্ছা, তো আমাদের ডেল থিটার মান বের হয়েছে কত? ডেল থিটার মান বের হয়েছে, এখানে ক্যালকুলেশন দেওয়া আছে। ক্যালকুলেশন করার পর আমরা মান পাচ্ছি 4। এখন একটা বিষয়, এটা আমরা কিভাবে একক লিখব? এককের ব্যাপারটা একটু ক্রিটিক্যাল। আচ্ছা বলো তো, ডেল থিটা, থিটা হচ্ছে তাপমাত্রার পরিচয়। তাপমাত্রার একক কি বলেন তো? তাপমাত্রার একক কি যেটা আমরা ইউজ করি মূলত? হ্যাঁ, ডিগ্রি সেলসিয়াস। তবে আরেকটা একক আছে কেলভিন একক। ম্যাথ করতে গেলে আমাদের কিন্তু কেলভিন এককে কনভার্ট করে ম্যাথ করতে হয়। এখন একটা বিষয়, সেটা হচ্ছে এখানে আমরা কি কেলভিন একক লিখবো নাকি ডিগ্রি সেলসিয়াস একক লিখবো? কোনটা লিখবো? এটা একটা প্রশ্ন না? তো ব্যাপারটা হচ্ছে আমরা এখানে দুইটাই লিখব, কেলভিন এককও লিখব এবং কি ডিগ্রি সেলসিয়াস এককও লিখব। আচ্ছা, প্রথমত আমি এখানে যেই এটা লিখতেছি সেটা হচ্ছে, মনে করো কেলভিন লিখলাম, কেলভিন। একটা বিষয় একটু খেয়াল করো তোমরা, আমরা তো জানি যে কেলভিন থাকলে বা ডিগ্রি সেলসিয়াস থাকলে এক জায়গা থেকে আরেক জায়গায় রূপান্তর করা যায়। সাপোজ আমরা জানি লেখা আছে মনে করো 10 ডিগ্রি সেলসিয়াস। আমরা যদি এই ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে নিতে চাই তাহলে আমাদের কি করতে হবে? রূপান্তরটা কীভাবে আমরা করব? আমাদের দেওয়া আছে ডিগ্রি সেলসিয়াস, যদি আমরা এটা কেলভিনে কনভার্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হয়? তোমাদের কি কারো মনে আছে ব্যাপারটা? এই জায়গাটার মধ্যে, স্যার বাকি ক্লাসটা পরে দেখবো, এখন আছে সমস্যা নাই, ক্লাস রেকর্ড থাকবে, সমস্যা নেই, দেখে নিও। এই ব্যাপারটাই তোমাদের একটু ক্রিটিক্যালভাবে চিন্তা করতে হবে। আমি একটু ক্যালকুলেটর নিয়ে আসতেছি, ওয়েট করো। দেখেন, আমি একটু ক্যালকুলেটরটা আপনাদের কাছে নিয়ে আসলাম। আপনারা একটু দেখেন বা চিন্তা করে বলবেন, এই যে আমি বললাম 10 ডিগ্রি সেলসিয়াস, এখন এই 10 ডিগ্রি সেলসিয়াসকে যদি আমি ক্যালভিনে কনভার্ট করতে চাই আমাদের কি করতে হবে? একটা সংখ্যা দিয়ে আমরা যোগ করব, জানি সংখ্যাটার নাম কি বলো তো? ডিগ্রি সেলসিয়াস থেকে ক্যালভিনে যেতে কত দিয়ে যোগ করতে হয় মনে আছে? 273। ভেরি গুড। তো আমি 273 দিয়ে কি করব? এটা যোগ করব। তাহলে 10 ডিগ্রি সেলসিয়াসের মান কেলভিনে পাওয়া যাবে 283 কেলভিন। ব্যাপারটা তো এইটাই, তাই না? এটা আমরা সবাই জানি, আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এখন এই যে আমরা এটাও জানি যে কেলভিন দেওয়া থাকলে ডিগ্রি সেলসিয়াস করতে কি করতে হয়?
কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াস করতে বিয়োগ করতে হয়। সাপোজ লেখা আছে আমাদের, হ্যাঁ বিয়োগ করতে হয়, ভেরি গুড। সাপোজ আমাদের লেখা আছে, মনে করো 573 কেলভিন, মনে করো লেখা আছে কি 573 কেলভিন। আমাদের তেজস্ক্রিয় ব্যাচের স্টুডেন্ট জয়েন করছে সুমনা, থ্যাংক ইউ। একটু দেখি ওর স্পিকারটা অন হোক। তো যেই কথাটা তোমাদেরকে বলতেছিলাম, সুমনার মেবি নেটের সমস্যা। তো এই যে 573 কেলভিন, এটাকে যদি আমরা চাই ডিগ্রি সেলসিয়াস নিতে, আমরা কি করি, বিয়োগ করি। কত বিয়োগ করি, সেই আদর্শ যে এককটা আছে আমাদের 273, বিয়োগ করলে কত হয়, এত। তার মানে এটা 300 ডিগ্রি সেলসিয়াস। তার মানে 573 কেলভিন, এটা কত ডিগ্রি সেলসিয়াস, 300 ডিগ্রি সেলসিয়াস। এটা আমরা সবাই জানি। এখন কথা হচ্ছে, এই যে আমরা বললাম কেলভিন, 4 কেলভিন। এখন এই 4 কেলভিনকে যদি আমরা এখন ডিগ্রি সেলসিয়াসে রূপান্তর করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে একটু বলো তো। 273 যোগ করতে হবে। কি বলো, যোগ করতে হবে? কেলভিন থেকে সেলসিয়াসে যেতে কি যোগ করতে হয়? ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, সমস্যা নেই, ভুল হইতে পারে। তো দেখো সুমনা, তেজস্ক্রিয় ব্যাচের সুমনা, আমরা সবাই জানি, সুমনাও জানো যে ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে যেতে 273 যোগ করতে হয়। আর কেলভিন থেকে যদি আমরা যাই ডিগ্রি সেলসিয়াস 273 কি করব, বিয়োগ করব। এবার সবাই বিয়োগ করে দেখো তো, 4 থেকে আমরা 273 বিয়োগ করলাম, মান কত আসবে, -269। তার মানে আমাদের উত্তরটা হবে ডিগ্রি সেলসিয়াসে কত, -269 ডিগ্রি সেলসিয়াস। ব্যাপারটা ক্লিয়ার বুঝছো তো? আফিফা, আরিফ, বিথি, রিয়াজ, সুমনত এটাকে জয়েন করছো। কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াস যেতে আমরা কি করব, বিয়োগ করে দিব। আচ্ছা, এইখানে একটা গন্ডগোল আছে, ভয়ঙ্কর গন্ডগোল। কেউ তো বলতে পারো, স্যার আপনি যে কেলভিন দিয়েছেন কেন, আপনি তো ডিগ্রি সেলসিয়াস দিয়েও লিখতে পারতেন, 4 ডিগ্রি সেলসিয়াস, এরপর আপনি কেলভিন বানাইতেন। তোমাদের কি এই প্রশ্নটা থাকতে পারতো না, যা তোমরা কি প্রশ্নটা করতে পারতো না, বা তোমাদের মনে প্রশ্নটা জাগতো না যে স্যার আপনি যে কেলভিন দিয়েছেন হুট করে কেন কেলভিন দিয়েছেন? আমাদের ডিগ্রি সেলসিয়াস দিয়েও তো আমরা কেলভিন করতে পারতাম। আচ্ছা, এখন চিন্তা করো, আমরা যদি ডিগ্রি সেলসিয়াস বলতাম, তা ডিগ্রি সেলসিয়াসের মানটা কত থাকতো, 4 ডিগ্রি সেলসিয়াস। যদি এটাকে ক্যালভিন করতাম, তাহলে কি করতাম, 4 এর সাথে 273 যোগ করে কি করতাম, ক্যালভিন করতাম। তাহলে কত হইতো ক্যালভিন, 277 ক্যালভিন। কিন্তু আমাদের কোনো জায়গাতে কিন্তু উত্তর মিলতেছে না। আমরা যখন প্রথমবার দেখছি কেলভিন, সেটা ছিল কত, 4 কেলভিন। কিন্তু পরবর্তীতে যখন ডিগ্রি থেকে কেলভিনে গেছি, মানটা কত পেলাম, 277। এটা তো মিলল না, গন্ডগোলটা এখানেই লাগছে। এই যে আমরা ধরছি 4 কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াস যেন রূপান্তর করছি -273 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ডিগ্রি সেলসিয়াসে কত আসার কথা, -269 ডিগ্রি সেলসিয়াস আসার কথা। দেখি আমরা কেলভিন ধরে এই মানটা পাই কিনা, চলো। কারণ আমরা কেলভিন ধরেই তো ডিগ্রি সেলসিয়াস যাবো, তাই না? তো উত্তরটা কিন্তু দেওয়া আছে 4 ডিগ্রি সেলসিয়াস, 4 ডিগ্রি সেলসিয়াস। এখন এই জিনিসটা সাধারণত বাংলাদেশের যদি কোনো শিক্ষার্থী দেখে, ছেলে হোক বা মেয়ে হোক, তার মাথায় একটা গন্ডগোল লাগাটাই স্বাভাবিক। কারণ কি, সে জীবনও এটা শিখে নাই যে যেই মানটা কেলভিন এককে, ঠিক সেই মানটা ডিগ্রি সেলসিয়াস এককে। এটা বাস্তবে সে কখনো দেখে নাই, এরকমটা হওয়ারও কথা না। আমরা জানি কেলভিন স্কেল আর সেলসিয়াস স্কেলের মধ্যে একটা পার্থক্য থাকে, 273 এই মানটার পার্থক্য থাকে। অর্থাৎ একটা মান কেলভিন স্কেলে যত, জীবনও সেই মানটা হুবহু সেলসিয়াস স্কেলে হয় না। কিন্তু এই অঙ্কটার মধ্যে দেখতে পাচ্ছি এখানে কেলভিন স্কেলে যেই মান, সেলসিয়াস স্কেলে সেই একই মান। এটা কেমনে সম্ভব, বাস্তবে তো এটা সম্ভবই না। তো এখানে কেমনে সম্ভব হইল, এই জিনিসটা শেখানোর জন্যই আজকে আমি তোমাদের একটা ম্যাজিক দেখাবো। আমার কথা কি বুঝতে পারছো? আফিফা, মুবাশশিরা, আরিফ, বিথি, রিয়াজ, তেজস্ক্রিয় ব্যাচের সুমনা, এটা খুবই মারাত্মক একটা বেসিক, যে বেসিকটা আমরা অনেকেই জানি না।
এবং আমি যখন এই বিষয়টা দেখছি প্রথমবার, সত্যি সত্যি আমিও বুঝি নাই যে কেন এই রকম কাহিনী ঘটলো এখানে। আমরা তো সবাই জানি ডিগ্রি সেলসিয়াসে যেই মান সারা জীবনও ক্যালভিনে সেই মান হয় না, এর মধ্যে অবশ্যই 273 একটা ডিফারেন্স থাকে। কিন্তু এই জায়গার মধ্যে কেন ডিগ্রি সেলসিয়াসে যেই মান কেলভিনেও সেই মানটা দেখা যাচ্ছে? কি রহস্য আছে এখানে? সেই রহস্যটাই উদ্ঘাটন করব আজকের এই ক্লাসে। তোমরা কি জীবন এরকম দেখছো? এখানে যারা যারা ক্লাস করতেছো বর্তমানে, আফিফা, আরিফ, বিথি, রিয়াজ, সুমনা, জীবনও দেখছো যে ডিগ্রি সেলসিয়াসের যেই মান কেলভিনে সেই মানই হয়? কখনো দেখছো? জি না ভাইয়া। আচ্ছা, তাই এখন এই যে জিনিসটা আমি লিখছি, এটা কি তাহলে ভুল হয়েছে? এটা 100% সঠিক। এটা কেমনে আবার সঠিক হয়? আমরা তো জীবন এরকম দেখিই নাই, তাহলে এটা আবার কেমনে সঠিক হয়? এই রহস্যই আজকে আমরা উদ্ঘাটন করব একটা সুন্দর স্পেশালের মাধ্যমে। তো একটা বিষয় খেয়াল রাখবা, আমরা যে রূপান্তরগুলো শিখছি না, ডিগ্রি সেলসিয়াস থেকে ক্যালভিন বলো বা ক্যালভিন থেকে ডিগ্রি সেলসিয়াস বলো, সেটা ছিল নির্দিষ্ট একটা রাশির মানের রূপান্তর। নির্দিষ্ট একটা রাশির মানের রূপান্তর। আমি যদি তোমাদেরকে জাস্ট বুঝাই, তোমরা একবারে সহজেই ব্যাপারটা ধরতে পারবে। আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝাচ্ছি, জাস্ট ওয়েট। একটু ওয়েট, আমি একটু কাগজ নিচ্ছি আর কি। একটু ওয়েট করো। হ্যাঁ, আমি এখন একটা পেজ দিয়ে তোমাদের বোঝাচ্ছি। আমি থিটা দিয়েই তোমাদেরকে বুঝাবো, ব্যাপারটা খুবই ইজি হবে তোমাদের জন্য। হ্যাঁ, দেখো, সবাই এই জিনিসটা খাতা কলমেও লিখতে পারো। আমি থিটা দিয়েই বুঝাইলাম। থিটা, মনে করো যে আমাদের থিটার একটা মান আছে। এই মান হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। ধরলাম এটা হচ্ছে থিটা 1। আরেকটা মান আমরা ধরতেছি নিচের দিকে, সেটা হচ্ছে কি থিটা 2। সেটা মনে করো লেখা আছে আমাদের 300 ডিগ্রি সেলসিয়াস। মনে করো আর কি। হ্যাঁ, একটা হচ্ছে থিটা 1 100 ডিগ্রি সেলসিয়াস, একটা হচ্ছে থিটা 2 300 ডিগ্রি সেলসিয়াস। ব্যাপারটা খুবই সিম্পলভাবে বুঝবা আশা করি, যদি একটু ক্লিয়ারলি মনোযোগ দাও। সুমনা বুঝতে পারবো আশা করি, খেয়াল রাখো। এখন আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে এই দুইটার পার্থক্য বের করব। কি বের করব? পার্থক্য। একটা বিষয় খেয়াল রেখো, পার্থক্য বের করার বিষয়টা হচ্ছে, পার্থক্যকে আমরা সবসময় কি দিয়ে প্রকাশ করি? ডেল দিয়ে প্রকাশ করি। আমরা ডেল দিয়ে পার্থক্য প্রকাশ করি। মনে করো ডেল থিটা বের করব, ডেল থিটা বের করব। আচ্ছা, এখন পার্থক্য তো আমরা জানি সবসময় বড় থেকে ছোট বিয়োগ করতে হয়, তাই না? তাই Q2 থেকে আমরা কি করব? Q1-কে বিয়োগ করব। Q2 থেকে কি বিয়োগ করব? Q1। আচ্ছা, তাহলে চলো আমরা Q2-র মানটা লিখে দিই। Q2-র মান কত? 300 ডিগ্রি সেলসিয়াসে। Q1-এর মান কত? 100 ডিগ্রি সেলসিয়াসে, তাই না? তো এটা তো আমরা সবাই বুঝতেছি, এটা যেহেতু আমাদের ডিগ্রি সেলসিয়াস দিলাম, ডিগ্রি সেলসিয়াস। এবার আমরা মানটা সবাই জানি, 300 থেকে 200 গেলে, সরি 100 গেলে থাকে কি 200 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু আমাদের এককটা দেওয়া হয়েছে, তো আমরা ডিগ্রি সেলসিয়াস দিলাম। অর্থাৎ এই জায়গায় আমাদের তাপমাত্রার পরিবর্তন পাইলাম 200 ডিগ্রি সেলসিয়াস। ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারছো তো? এখানে কোনো ঝামেলা আছে কারো? কথা বলতে হবে প্লিজ। বুঝতে পারছেন? Q1 তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস আর Q2 300 ডিগ্রি সেলসিয়াস। তো এর পার্থক্য কত? 200 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা একটা বিষয় খেয়াল করব, আমরা আবার ডেল থিটা বের করব। কি বের করব? ডেল থিটা বের করব। আরেকবার আমরা তাপমাত্রার পার্থক্য বের করব, কিন্তু এই জায়গায় তাপমাত্রা যে পার্থক্য বের করব এটা হবে কেলভিন এককে। কোন এককে? কেলভিন এককে। আচ্ছা, এখন কেলভিন এককে যে বের করব, আমাদের তো আসলে এই মানগুলো ডিগ্রি থেকে কেলভিন নিতে হবে। তো চলো তো আমরা একটু নেই। এই 100 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি কেলভিন নিতে চাই, কি করতে হবে? 100-র সাথে আমরা কি করব? যোগ করব। কত যোগ করব বলো তো? 273 যোগ করব।
তাহলে আমাদের উত্তরটা আসবে কি কেলভিনে। তো যোগটক করলে এখানে মান পাচ্ছি কত বলো তো, 373 কেলভিন, তাই না? ওকে, 373 কেলভিন পাইলাম। ব্যাপারটা বুঝছো? সেম টু সেম 300 ডিগ্রি সেলসিয়াসটাকেও আমরা কি করব, কেলভিন নিব। তো চলো নিলাম, লিখবো কি 300 ডিগ্রি সেলসিয়াস প্লাস হচ্ছে কি 273 কেলভিন। তাহলে কত হবে বলো তো, 573 কেলভিন, তাই না? আমরা তো জানি যে এই 273 যোগ করে কি করতে হয়, ডিগ্রি থেকে সেলসিয়াসে কনভার্ট করতে হয়। সব এতটুকু ব্যাখ্যা তো বুঝতেই পারছো। কার কোনো প্রশ্ন আছে এখানে? আফিফা, আরিফ, রিয়াজ, বিথি, সুমনা, কোনো প্রশ্ন আছে এখানে? জি না ভাইয়া। এখন একটা বিষয়, আমরা যদি কেলভিনে তাপমাত্রার পরিবর্তনটা বের করি, দেখি তো মানটা কত আসে। এখন আমরা কেলভিনে বের করব। তো Q2 মাইনাস Q1 সবসময় বড় থেকে ছোট বের করতে হয়। Q2 মাইনাস হচ্ছে কি Q1। এখন একটা বিষয়, Q2 মানটা বসা দাও। কেলভিন এককে যত পাইছিলাম, কেলভিন এককে পাইছিলাম কত, এই যে 573 মাইনাস করবো কত, 373। এইবার একটা চমৎকার বিষয় হয়তো তোমরা লক্ষ্য করতেছো, বিয়োগফল কত হয় বলো তো? বিয়োগফল কত হয়? বিয়োগ করো। 2। ভেরি গুড। ম্যাজিকটা কিন্তু আমার এই জায়গাতেই, দেখো ম্যাজিকটা কিন্তু এই জায়গাতেই। দেখো আমাদের এইখানে রেজাল্ট কত আসছে, 200 ডিগ্রি সেলসিয়াস। এইখানে রেজাল্ট কত আসছে, 200 কেলভিন। এবার দেখো দুই জায়গা কি মান সেম আসছে? দুই জায়গায় কি মান সেম আসছে? জি ভাই, মান তো সেম আসছে। হ্যাঁ, মান সেম আসছে। এইবার ব্যাপারটা একটু বুঝো, এই যে যেই মানটা ডিগ্রি সেলসিয়াসে আর কেলভিনে একক, সেই মানটা আসলে কিসের মান? সেটা হচ্ছে দুইটি রাশির পার্থক্যের মান। দুইটি রাশির পার্থক্যের মান, অর্থাৎ দুইটি রাশির পার্থক্য ডিগ্রি সেলসিয়াসে যত, কেলভিনেও তত। আমি আবার রিপিট করলাম, দুইটি রাশির পার্থক্য ডিগ্রি সেলসিয়াসে যত হয়, কেলভিনেও ঠিক ততই হয়। কিন্তু একটি রাশির ডিগ্রি সেলসিয়াসের মান আর কেলভিনের মান কখনোই সেম হয় না। ব্যাপারটা বুঝতে পারছো এবার? জি ভাই, বুঝছি। এই রহস্যটাই হচ্ছে এই অঙ্কের মূল কাহিনী। আমরা যে লিখছি না 4 ডিগ্রি সেলসিয়াস সমান সমান 4 কেলভিন, এই যে আমরা যে লিখছি না 4 ডিগ্রি সেলসিয়াস সমান সমান 4 কেলভিন, কেমনে লিখছি? আসলে এখানে আছে ডেল থিটা। ডেল থিটা মানে কি, দুইটি রাশির পার্থক্য। অর্থাৎ একই তাপমাত্রার দুইটি রাশির ডিগ্রি সেলসিয়াসের পার্থক্য যত, সেই একই তাপমাত্রা দুটি রাশির কেলভিনের পার্থক্য ততই। এই হচ্ছে ব্যাপারটা। আর এই হচ্ছে সেই উদাহরণটা, যে এখানে তাপমাত্রা তুমি যত ডিগ্রি নিবা, এখানে যত ডিগ্রি নিবা, কোনো সমস্যা নাই। কিন্তু এই দুইটার পার্থক্যের মান ডিগ্রি সেলসিয়াসে যা আসবে, সেই দুইটারই পার্থক্যের মান কেলভিনে সেম আসবে। সেই শর্তে ডিগ্রি সেলসিয়াসের মান কেলভিনের মান দুই জায়গাতেই সমান পাওয়া যাবে। এই জন্য আমরা লিখতে পারি ডিগ্রি সেলসিয়াস সমান সমান কেলভিন, শুধুমাত্র দুইটি রাশির পার্থক্যের সময়। কখনোই সিঙ্গেল রাশিতে আমরা ডিগ্রি সেলসিয়াসের মান আর পার্থক্যের ডিগ্রি সেলসিয়াসের মান আর কেলভিনের মান সেম পাবো না। যেমন দেখো 100 ডিগ্রি সেলসিয়াস কি 100 কেলভিনের সমান না, আবার 300 ডিগ্রি সেলসিয়াস কি 300 কেলভিনের সমান না। অবশ্যই 273 একটা ডিফারেন্স থাকবে। কিন্তু যখন আমরা পার্থক্য বের করব, পার্থক্য ডিগ্রি সেলসিয়াসে যে মান পাবো, কেলভিনে সেই মানই পাবো। এই জন্য আমরা সবসময় খেয়াল রাখবো, যদি পার্থক্যের কোনো অঙ্ক আসে, সেই ক্ষেত্রে সবসময় ডিগ্রি সেলসিয়াসে যে মান হবে, কেলভিনে সেম টু সেম সেই মানই হবে। এখানে আবার কোনো 273-এর পার্থক্য থাকবে না। এটা হচ্ছে মূল রহস্য। এই জন্যই আজকের এই ক্লাসটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। এইবার কি পুরো ব্যাখ্যাটা, রহস্যর যে বিষয়টা বুঝতে পারছো তো? আফিফা, মোবাশিরা, রিয়াজ, আরিফ, বিথি, সুমনা, ক্লিয়ার হয়েছে পুরো কনসেপ্ট এবার? হ্যাঁ, জি ভাইয়া। ওকে। এই জন্যই
এই জন্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আজকের পর থেকে খেয়াল রাখবা যে ডিগ্রি সেলসিয়াস আর কেলভিনের একটি নির্দিষ্ট মান কখনোই সেম হয় না, কিন্তু পার্থক্যটা কি হয়? সেম হয়। এই জন্য আমরা উত্তর লিখব কি 4 কেলভিন সমান সমান কি 4 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আজকের মতো আমাদের এই অঙ্কটা এখানেই শেষ। তবে আমাদের আরেকটা অঙ্ক আমি তোমাদের বাড়ি কাজ দিয়েছিলাম, এই বাড়ির কাজটা আমি এখন একটু তোমাদের আলোচনা করে দিই। ক্লাসের সময় আছে আর 4 মিনিটের মতো। এই হচ্ছে সেই বাড়ির কাজটা ছিল। এটা জাস্ট একটু খেয়াল রাখো, বেশি কঠিন না, সহজ অঙ্কই। এই প্রক্রিয়া যশোর বোর্ড 19 সালে আসা প্রশ্ন। এই প্রক্রিয়ায় 2 কেজি পানিকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে বাষ্পে রূপান্তর করা হলো। এতটুকুই আমরা গণনের জন্য পারবো। গণনে বলছে উদ্দীপকে এই প্রক্রিয়ায় মোট প্রয়োজনীয় তাপ নির্ণয় করো। মোট প্রয়োজনীয় তাপ ওই যে আমরা গত লেকচারে পড়ছিলাম, Q1 বের করব, Q2 বের করব। এখন একটা বিষয় খেয়াল করো, পানির তাপমাত্রা ছিল 0, সেই তাপমাত্রা সরাসরি কোথায় পরিণত হয়েছে? বাষ্প। তার মানে 0 ডিগ্রি সেলসিয়াসের পানি কোথায় গিয়েছে? বাষ্পে গিয়েছে। তার মানে এই চিত্রটা তোমরা এখন মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? এখানে দুইটা ব্যবস্থা বা দুইটা বিষয় ঘটে, দুইটা কাহিনী ঘটে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি কোথায় গিয়েছে? বাষ্পে। তার মানে এখানে কি কি স্টেপ ঘটবে? প্রথমে তুমি যে স্টেপটা নিয়ে কাজ করবা, এই দুটো স্টেপ, অর্থাৎ প্রথমে লিখবা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরম পানিতে পরিণত হতে আপেক্ষিক তাপ লাগে। এই জায়গার মধ্যে একটা অঙ্ক হবে Q1। অঙ্কটা করার সিস্টেম বলতেছি, বুঝতে পারছো এতটুকু? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হবে। এটা হবে স্টেপ 1, আপেক্ষিক তাপ দিয়ে করবা Q1। আর এখানে আমাদের কি আপেক্ষিক তাপ, পানি পানি থাকে, শুধু তাপ নয়, আপেক্ষিক তাপ। এই যে Q = ms ডেল্টা। পরবর্তীতে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উত্তপ্ত পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জলীয় বাষ্পে রূপান্তরিত হয়। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, যেটা হবে Q2। এটা কি সুপ্ত তাপের সূত্র দিয়ে করবা। Q mLV। তাপমাত্রা সেম থাকবে, অবস্থার পরিবর্তন হবে। তার মানে এখানে দুইটা স্টেপ, একটা এই স্টেপ, একটা এই স্টেপ। এই স্টেপে Q1, এই স্টেপে Q2 বের করবা, দেন দুইটা স্টেপের মান যোগ করবা, লাস্ট অফ অল উত্তর হয়ে যাবে। ব্যাখ্যাটা বুঝতে পারছো সবাই? গত ক্লাসে এইরকম একটা অঙ্ক করাইছিলাম, আজকে জাস্ট একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ক্লিয়ার এতটুকু? কার কোনো প্রশ্ন আছে? আর এই কথা বলো। ওকে, তো চল আমরা এখন অঙ্কটার সমাধান দেখে ফেলি। হ্যাঁ, অঙ্কটার সমাধান দেখে ফেলি, যেহেতু বুঝাই ফেলছি। জাস্ট খুবই সিম্পল, এখানে সব দেওয়া আছে। হ্যাঁ, LV এর মানটা আমাদের এখানে দেওয়া আছে। LV এর মানটা দেওয়া আছে কি? LV এর মানটা 4200। এই সুপ্ততা, হ্যাঁ দেওয়া আছে। যাক, LV মানটা দেওয়া আছে, মুখস্থ রাখতে হবে যদি না দেওয়া থাকে। তো প্রথমে লিখবো কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত করতে প্রয়োজনীয় তাপ Q1 ms ডেল্টা। m এর মান 2 কেজি, পানির আপেক্ষিক তাপ 4200, পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ LV 22,68,3,0 জুল পার কেজি। তারপর সূত্র Q1 = ms ডেল্টা। তো m এর মান হচ্ছে কত? 2, s এর মান এত। আর তাপমাত্রার পরিবর্তন মান জানি 0 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস। 0 হচ্ছে ছোট, 100 বড়। তো বড় থেকে ছোট বিয়োগ করলাম, তো এইগুলো ক্যালকুলেশন করলে আসবে 8,40,000 জুল। এতটুকু ক্যালকুলেশন বুঝছো? সময় কম, তাড়াতাড়ি বলতে হবে। বুঝতে পারছেন? ক্লিয়ার এতটুকু? ওকে, লাস্ট অফ অল হচ্ছে দ্বিতীয় স্টেপ, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উত্তপ্ত গরম পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে রূপান্তর করতে যেই তাপ, সুপ্ত তাপ Q2 = mLV। m এর মান 2, LV এর মান দেওয়া আছে, গুণ করলে হবে কি এত জুল। এবার মোট তাপ বের করবা Q1 + Q2। Q1 এর মান তো পারি, যে দেওয়া আছে এত, আর Q2 এর মানটা পাইছে এত। তো যোগ করলে আসবে এখানে 53 লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত 53,76,000 জুল। এটাই আমার অ্যান্সার। সবাইকে বলতেছি, পুরো অঙ্কটা ভালো করে বুঝতে পারছো কিনা আমাকে জানো। আফিফা, আরিফ, রিয়াজ, বিথি, সুমনা। আমাদের বায়োলজি ক্লাস আছে একটু পরই, 10 মিনিট পর বায়োলজি ক্লাসের লিঙ্ক পাবা। আজকের মতো 3 নম্বর লেকচারটা এখানেই কমপ্লিট করলাম, কিন্তু এরপরে আমাদের রেকর্ড ক্লাসে 2 নাম্বার কথা আসবে, কিন্তু ওটাও এই লেকচারের মধ্যেই থাকবে। তো একটু পরে আমাদের 10 মিনিট পর বায়োলজি স্পেশাল ক্লাস, অপেক্ষা থাকো সবাই। আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল HEC পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের
তাপগতিবিদ্যার চমৎকার 2 নাম্বার বেসিক এবং প্র্যাকটিস ক্লাস নিয়ে আজকে আমরা 2 নাম্বার ক্লাসে আমাদের এই যে স্পেশাল যে টপিক আমরা পড়েছি সুপ্ত তাপ এবং আপেক্ষিক তাপ, এই স্পেশাল টপিকের স্পেশাল কিছু প্র্যাকটিস করব বোর্ড পরীক্ষার প্রশ্ন। তো আমি তোমাদেরকে এটা বিগত লেকচারে এটা শিখিয়েছিলাম যে এখানে কিভাবে আমরা এই ম্যাথগুলো করব। ম্যাথগুলো করার জন্য বেসিক আলোচনাই করেছিলাম। তো আজকে আমরা জাস্ট তোমাদের একটু রিভিশন করায় দিই। জাস্ট তোমাদেরকে এই লাইনটার দিকে মনোযোগ দিয়ে তাকাতে হবে। জাস্ট এই যে এই লাইনটাই হচ্ছে আমাদের আজকের খুবই স্পেশাল অংশ। জাস্ট আমরা যদি এই লাইনটা বুঝতে পারি, আজকে আমরা যে ম্যাথগুলো সলভ করব সেগুলো বুঝতে একবারে পানি ভাত হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি তোমাদেরকে একটু মনোযোগ দিতে বলি, এই চার্টটুকু বা এই যে অংশটুকু একটু মনোযোগ দিবা। ফুললি মনোযোগ দিলে তুমি ক্লিয়ারলি বুঝতে পারবে ইনশাল্লাহ। তো অ্যাটেনশন থাইকো, আশা করি দেখা যাচ্ছে ক্লিয়ার হবে। তো আমরা সবাই জানি যেই তাপের কারণে বস্তুর অবস্থার পরিবর্তন হয়, কঠিন থেকে তরল হয়, তরল থেকে বাষ্প হয়, সেই তাপটাকে বলা হয় আপেক্ষিক তাপ। আর যেই তাপের কারণে বস্তুর তাপমাত্রা চেঞ্জ হয়, অবস্থার চেঞ্জ হয় না, তাকে বলে কি আপেক্ষিক তাপ। যেই তাপের কারণে বস্তুর অবস্থার চেঞ্জ ঘটে তাকে বলে সুপ্ত তাপ। আর যেই তাপের কারণে বস্তুর তাপমাত্রা পরিবর্তন ঘটে তার নাম কি আপেক্ষিক তাপ। এটা আমরা আগেও পড়েছি, একটু রিভিশন করলাম আজকে। এবার একটু মনোযোগ দাও। আমাদের এখানে যে স্ট্রাকচার দেখা যাচ্ছে বর্তমানে, এই স্ট্রাকচারের মধ্যে তুমি দেখতে পাচ্ছ প্রথমে আছে বরফ। এই বরফ থেকে পরবর্তীতে লেখা হচ্ছে আবার পানি, আবার পানি থেকে লেখা হচ্ছে আবার পানি, আবার এই পানি থেকে লেখা হচ্ছে কি জলীয় বাষ্প। এখন একটা বিষয় মনোযোগ দিলে তুমি ইজিলি বুঝতে পারবা এখানে কি কি চেঞ্জ হচ্ছে। যেমন প্রথমে বরফ থেকে পানি হয়েছে। আচ্ছা একটু ওয়েট, মাহিবুর জয়েন করছে, ওকে আমি একটু নিয়ে নিই। মাহিবুর একটু কষ্ট হবে আজকে, একটু কষ্ট করো, অনেকদিন পর তো জানি একটু কষ্ট হবে, তো একটু কষ্ট করে ওয়েট করো। হ্যাঁ একটু দেখো, আমি তোমার নাম লিখে দিচ্ছি, আমার অফলাইন ব্যাচ স্টুডেন্ট তো অনেকটা আগ্রহ নিয়ে কাজ করতেছে আজকে, খুশি না। মাহিবুর তেজস্ক্রিয় ব্যাচ এবং বিধি তেজস্ক্রিয় ব্যাচ। ওকে তো দেখা যাচ্ছে আশা করি। তো মাহিবুর দেখা যাচ্ছে, স্ক্রিন কি দেখতে পাচ্ছ একটু আমাকে জানাও। মাহিবুর জাস্ট একটু বললেই হবে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। ওকে তো যেটা বলতেছিলাম মাহিবুর, খেয়াল করো, আমাদের জাস্ট মনে রাখতে হবে দুইটা বিষয়, একটা হচ্ছে সুপ্ত তাপ, একটা হচ্ছে আপেক্ষিক তাপ। সুপ্ত তাপ, আপেক্ষিক তাপ, সুপ্ত তাপ, আপেক্ষিক তাপ, এটা আবার কি রকম জিনিস মনে রাখবা। যেই তাপের কারণে বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে সেই তাপকে বলে সুপ্ত তাপ। যেমন বরফ ছিল, সে পানি হয়ে গেছে, যেই তাপের কারণে একটা বরফ পানি হয়ে যায় সেই তাপকে বলে সুপ্ত তাপ। সিমিলারলি যেই তাপের কারণে বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে না তাকে বলে আপেক্ষিক তাপ। যেমন লেখা আছে এখানে পানি, এখানে পানি, এই পানিটা ছিল 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, আর এই পানিটা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি। মনে রাখবা এখানে পানি কিন্তু পানি আছে, পানির অবস্থা চেঞ্জ হয় নাই, কিন্তু তাপমাত্রা চেঞ্জ হয়েছে। তো যেই তাপের কারণে বস্তুর অবস্থার চেঞ্জ ঘটে না, শুধুমাত্র তাপমাত্রার পরিবর্তন ঘটে, সেই তাপকে বলা হয় আপেক্ষিক তাপ। ওকে মনে থাকবে এবার, যেই তাপের কারণে বস্তুর অবস্থা পরিবর্তন ঘটে, বরফ থেকে পানি হয় বা পানি থেকে বাষ্প হয়, যেই তাপের কারণে বস্তুর অবস্থা চেঞ্জ ঘটে সেই তাপের নাম সুপ্ত তাপ। আর যেই তাপের কারণে বস্তুর অবস্থার চেঞ্জ ঘটে না কিন্তু তাপমাত্রা চেঞ্জ ঘটে, সেই তাপকে বলে আপেক্ষিক তাপ। মাহিবুর তেজস্ক্রিয় ব্যাচ, সুমনা তেজস্ক্রিয় ব্যাচ, বুঝতে পারছো তোমরা? ওকে থ্যাংক ইউ। এই হচ্ছে মেইন বিষয় আমাদের। বাকিরা আফিফা, আরিফ, বিথি, রিয়াজ, তোমরা বুঝতে পেরেছো? আমাকে জানাবা। এখন আমরা ম্যাথ সলভ করতে শুরু করবো একটু পরে, বুঝতে পেরেছেন? ওকে ওকে এবার চলো আমরা যাচ্ছি পরবর্তী টপিকে। এই টপিকটা হচ্ছে আমাদের কিছু থিওরি পড়তে হবে, স্পেশাল থিওরি। যেই থিওরিগুলো জানলে পরীক্ষার অঙ্কগুলো আমরা করতে পারবো। আমরা একটু প্র্যাকটিস করবো, তো এই জন্য আমাদের থিওরিগুলো খুবই জানা জরুরি।
খুবই খুবই। ওকে, থ্যাংক ইউ বিথি, রেসপন্স করছো। সুমনা আমাকে জানাইও তো, সুমনা বুঝতে পারছো কীরকম? সুমনা রেসপন্স করতে হবে একটু, হ্যাঁ। আজকে আবার মিম আসতে পারে না হয়তো বা কোনো প্রবলেমের জন্য, তাই শিশু ব্যাচের মিম জয়েন করতে পারিনি। ওকে, তাহলে আমি যাই, শুরু করি। সুমনা রেসপন্স করো, ভয়েসে পারলে বলো, না পারলে চ্যাট বক্সে বলো। দেখো, আমাদের প্রথম সূত্র, এই সূত্রটা হচ্ছে আপেক্ষিক তাপ নির্ণয় করার সূত্র। সূত্র মুখস্থ করবেন, কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা। কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা। কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা। এটা হচ্ছে আপেক্ষিক তাপ নির্ণয় করার সূত্র। মনে রাখবা, জাস্ট মুখস্থ করো। আপেক্ষিক তাপ নির্ণয় করার 3টা সূত্র আছে, এটা হচ্ছে একটা স্পেশাল সূত্র। 2 নম্বর সূত্র হচ্ছে আপেক্ষিক সুপ্ত তাপ। আপেক্ষিক সুপ্ত তাপ কিউ ইকুয়াল টু এম এল এফ। কিউ ইকুয়াল টু এম এল এফ। এটা হচ্ছে আপেক্ষিক সুপ্ত তাপের আরেকটা সূত্র। এবং 3 নম্বর স্পেশাল সূত্র হচ্ছে আপেক্ষিক সুপ্ত তাপেরই আরেকটা সূত্র, সেটা হচ্ছে কিউ ইকুয়াল টু এম এল ভি। এম এল ভি জাস্ট একটু মুখস্থ করো বাচ্চারা, জাস্ট এই 3টা সূত্র একটু মুখস্থ করো, একটু পর দুর্দান্তভাবে আমরা ম্যাথগুলো সলভ করতে পারবো ইনশাল্লাহ। জাস্ট একটু মুখস্থ করলে হয়ে যাবে, আর কোনো প্যারা নাই, জাস্ট মুখস্থ করবা। তো আমি মুখস্থ করতে বলি, কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা। কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা, আমি একটু পরিচয় দেবো একটু পরে। কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা। এরপরে কিউ ইকুয়াল টু এম এল এফ। কিউ ইকুয়াল টু এম এল এফ। কিউ ইকুয়াল টু এম এল ভি। সবাইকে মুখস্থ হচ্ছে? একটু খাতায় লিখে রাখো এখনই, তাহলে মুখস্থ হয়ে যাবে দ্রুত। এতটুকু মুখস্থ হয়েছে আমাকে বলতে হবে প্লিজ। থ্যাংক ইউ। আচ্ছা, এবার একটা বিষয় আমরা তোমাদেরকে শিখাবো, সেটা হচ্ছে পরিচয়গুলো। যেমন এইখানে এম এর পরিচয় কি, এস এর পরিচয় কি, ডেল থিটার পরিচয় কি, আর হচ্ছে এম, এই যে এল ভি আর এল এফ কি। ডান দিকে আমাদের পরিচয়গুলো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ, মনোযোগ দিয়ে একটু পরিচয়গুলো মনে রাখবা। কিউ হচ্ছে তাপ শক্তির পরিমাণ, তাপ শক্তি বা শুধু তাপ বলে, অনেকে বলে তাপ। আমরা যে তাপটা দিই, যেই তাপ দেওয়ার ফলে বস্তুর অবস্থার চেঞ্জ ঘটে বা তাপমাত্রার পরিবর্তন ঘটে, সেটা হচ্ছে কিউ। কি হচ্ছে সরবরাহকৃত তাপ। সরবরাহ মানে যেটা আমরা প্রয়োগ করি, আমরা যখন কোনো কিছুর উপর তাপ প্রয়োগ করি সেটাকে কি বলে? সরবরাহকৃত তাপ। সবাইকে কিউর পরিচয় বুঝতে পারছো? যেই তাপটা বাহির থেকে দেওয়া হয়, প্রয়োগ করা হয়, কিউ। বুঝতে পারছেন? প্রশ্ন আছে কারো? প্লিজ রেসপন্স করতে হবে দ্রুত। বুঝছেন সবাই? আচ্ছা, এরপরে এম। এম মানে কি? এম হচ্ছে ভর। অর্থাৎ আমরা যেই কম্পোনেন্ট নিয়ে কাজ করব, সেটা পানি হইতে পারে, বরফ হইতে পারে, বা যে কোনো জিনিস হতে পারে, তার একটা অবশ্যই ভর থাকবে বা ম্যাস থাকবে। ছোট্ট করে এম দ্বারা সেই ভরকে বোঝানো হয়। আর এই এস মানে কি? এস মানে হচ্ছে আপেক্ষিক তাপ। এস মানে হচ্ছে আপেক্ষিক তাপ। এই যে এস, এই আপেক্ষিক তাপের মানটা পরীক্ষার সময় হয়তো দেওয়া থাকতে পারে, বা এটা বের করতে হইতে পারে মাঝে মধ্যে, হ্যাঁ, মনে রাখবা। এরপর হচ্ছে ডেল থিটা। ডেল থিটার মানে হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। এখানে থিটা বলতে বোঝায় তাপমাত্রা, আর ডেল বলতে বোঝায় পরিবর্তন। আমরা সবসময় মনে রাখবো ডেল, ফিজিক্সের মধ্যে ডেল মানে পরিবর্তন, ডেল মানে পরিবর্তন, ডি মানে পরিবর্তন। ডেল থিটা কিসের পরিবর্তন? তাপমাত্রার পরিবর্তন। থিটা মানে তাপমাত্রা, ডেল মানে পরিবর্তন, তার মানে তাপমাত্রার পরিবর্তন। ওকে, এটা আশা করি বুঝতে পারছো। এই যে এই পরিচয়গুলো যে বলছি, কার কোনো প্রশ্ন আছে এখানে? রেসপন্স করবেন। সুমনা, মাহিবুর, তোমরা রেসপন্স করবা, বাকিরাও বলবা। কোনো প্রশ্ন আছে? ওকে, থ্যাংক ইউ। সুমনা, মাহিবুর, তোমরা রেসপন্স করো, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা যাব এল এফ আর এল ভি এর পরিচয়। এল এফ আর এল ভি আসলে কি জিনিস, এইটা তোমাদের একটু সুন্দরভাবে টেকনিক্যালি মনে রাখতে হবে। আমি তোমাদেরকে এটা একটা সুন্দর টেকনিক দিয়ে মনে রাখি। এফ মানে ফ্রিজ। এফ মানে কি? ফ্রিজ। এই যে আমরা ফ্রিজের মধ্যে কত কিছু রাখি, ঠান্ডা পানি, সরি গরম পানি রাখি, ঠান্ডা হয়, আইসক্রিম রাখি, এইটা রাখি, ওইটা রাখি, কত কিছু রাখি। তো মনে রাখবা, এফ মানে ফ্রিজ। এফ মানে ফ্রিজ, ফ্রিজ মানে বরফ। এফ মানে ফ্রিজ, ফ্রিজ মানে কি? বরফ। এটা দ্বারা আমরা কি মনে রাখবো? মনে রাখবো বরফ গলতেছে, বরফ গলতেছে।
তো বরফ গললে অবশ্যই একটা তাপ লাগে, কি লাগে? তাপ লাগে। তো বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, জাস্ট এটা হচ্ছে পরিচয়। এল এফ এর পরিচয় হচ্ছে ফ্রিজ। ফ্রিজ মানে বরফ। বরফ কি হবে? বরফ গলা শুরু করবে। আমরা জানি বরফ গলে কি হয়? পানি হয়। তো বরফ গলে যেহেতু পানি হচ্ছে, তাহলে অবশ্যই এখানে কিসের পরিবর্তন হচ্ছে? অবস্থার পরিবর্তন। আর অবস্থার পরিবর্তন ঘটে কোন তাপের কারণে? সুপ্ত তাপের কারণে। ঠিক আছে, আপেক্ষিক সুপ্ত তাপও বলা যায়, সমস্যা নেই। জাস্ট মনে রাখবা, এফ মানে ফ্রিজ, ফ্রিজ মানে বরফ, আর বরফ গলে কি হয়? পানি হয়। তো বরফ গলে পানি হয় কোন তাপের কারণে? সুপ্ত তাপের কারণে। তার মানে এল এফ দ্বারা বোঝায় বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপের বিষয়। এল এফ দ্বারা বোঝায় বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপের বিষয়। আফিফ, আয়াত, আরিফ, বিথি, মাহিবুর, রিয়াজ, সুমনা, বুঝতে পারছো? বরফ গলনের সুপ্ত তাপ। ওকে ওকে, সুমনা, মাহিবুর, এই ব্যাপারটা একটু আমাকে জানাবা প্লিজ, এখনই রেসপন্স করো, বুঝতে পারছো কিনা? বরফ গলবে কার? হ্যাঁ, বুঝছো মাহিব? ওকে ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে সুমনা, রেসপন্স করো। তো বরফ গলবে, পানি হবে, সুপ্ত তাপের ব্যাপার। আচ্ছা, তাহলে ভি মানে কি? ভি মানে বয়েল। বয়েল, বয়েল মানে কি? ফুটন্ত। বি মানে হচ্ছে বয়েল, বয়েল মানে কি? ফুটন্ত। এই দেখো, এল ভি, এল ভি, ভি মানে বয়েল। দেখো, বি মানে বয়েল, বয়েল মানে কি? সিদ্ধ করা। ওই যে বয়েল করি না আমরা, কিন্তু সিদ্ধ করি, বয়েল করি, বয়েল। ইংলিশে বলে বয়েল, বাংলায় বলি সিদ্ধ করা। ইংলিশ বলে কি? বয়েল, বাংলা হচ্ছে কি? সিদ্ধ করা। তো এই যে ভি হচ্ছে বয়েল, দেখো ভি হচ্ছে বয়েল, এর বাংলা অর্থ সিদ্ধ করা। তো পানি যখন সিদ্ধ করবা, সিদ্ধ করলে কি হবে? বলকাবে, আকাশে উড়ে যাবে। তো পানি বাষ্পীভূত হবে। পানি কি হবে? আকাশে উড়ে যাবে বা বাষ্পীভূত হবে। তো পানি যদি বাষ্পীভূত হয়, অবশ্যই এখানে একটা কি হবে? সুপ্ত তাপ কাজ করবে, তাই না? মনে রাখবা, আমাদের এইখানে দুইটাই সুপ্ত তাপ, এল এফও সুপ্ত তাপ, এল ভিও সুপ্ত তাপ। তো এই এল এফ কার সুপ্ত তাপ? বরফ থেকে পানি হওয়ার সুপ্ত তাপ। আর এল ভি মানে পানি থেকে বাষ্প হওয়ার সুপ্ত তাপ। এটা খেয়াল রাখতে হবে, হ্যাঁ। এল ভি মানে হচ্ছে গিয়ে পানি থেকে বাষ্প হবে তার সুপ্ত তাপ। ভি মানে বয়েল, বয়েল মানে সিদ্ধ করা, মানে কি? ফুটন্ত পানি। তো ঠান্ডা পানি হয়ে যাবে ফুটন্ত পানি বা জলীয় বাষ্প বা বাষ্প, তার সুপ্ত তাপ এল ভি। এ হচ্ছে এল এফ আর এল ভি এর পরিচয়। এখন আমাকে বলবেন, এই দুইটা পরিচয়ের মধ্যে কার কোনো কনফিউজ আছে কিনা বা কারো কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার। ওকে, থ্যাংক ইউ। এবার একটা বিষয়, আমাদের পরীক্ষার মধ্যে যদি ম্যাথ আমরা করতে চাই, আমাদের এই এল এফ আর এল ভি এর মানগুলো তোমাকে মুখস্থ করতে হবে। দুঃখজনক হলো সত্যি, কখনো কখনো তোমার এই মানগুলো দেওয়া থাকতেও পারে, কখনো কখনো নাও থাকতে পারে। যদি না থাকে, তখন তো মাথায় ভাস, তখন কেমনে ম্যাথগুলো করবা? এই জন্য বুদ্ধিমানের কাজ, এই মানগুলো একটু কষ্ট করে মনে রাখবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এ হচ্ছে আমার দুইটা মান, একটা হচ্ছে এল এফ এর মান, একটা হচ্ছে এল ভি এর মান। একটু মুখস্থ করবেন, হ্যাঁ। এল এফ এর মান হচ্ছে 3,36,000, 3,36,000 জুল পার কেজি, জুল পার কেজি এককটা সহ। আর এল ভি এর মান হচ্ছে 22,68,000, 22,68,000 জুল পার কেজি। ঠিক আছে, এল এফ হচ্ছে 3,36,000। নাম্বারটা লেখা দাও। হ্যাঁ, কি বললা? হ্যাঁ, আচ্ছা, এল এফ এর মান 3,36,000 জুল পার কেজি, আর এল ভি এর মান 22,68,000 জুল পার কেজি। ওকে, তো আমরা অনেক কিছু শিখছি, সূত্র শিখছি, পরিচয় শিখছি। এখন আমরা ধুমধাম অঙ্ক করা শুরু করি, চলো। তাহলে আমাদের এই টপিকটা আজকেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। কার কোনো প্রশ্ন আছে? এখানে মুখস্থ রাখতেই হবে, এই মানগুলো মুখস্থ ছাড়া অঙ্ক করতে পারবেন না। যদি স্যার ম্যাডামরা দয়াশীল, মায়াশীল হয়, তাহলে হয়তোবা পরীক্ষাতে উদ্দীপকে এই মানগুলো আপনাদের দিয়ে দিবে। যদি স্যার ম্যাডামরা নিষ্ঠুর হয়, পাষাণ হয়, বা কি বলবো, যদি প্রশ্ন করতে যায়া ওয়াইফের সাথে বা হাজবেন্ডের সাথে ঝগড়া করে, তাহলে হয়তোবা এই মানগুলো দিবে না। দুষ্টামি করলাম আর কি।
ডোন্ট বি সিরিয়াস। তো এটা আর কি মনে রাখবা যে মানগুলো দিবে না, এটা মনে করেই তুমি অঙ্ক করা শুরু করবা। এই মানগুলো দেওয়া থাকবে না, এগুলো মুখস্থ করেই আমাকে অঙ্কগুলো করতে হবে। এই অ্যাটেনশন নিয়েই তুমি কি করো, ম্যাথগুলো সলভ করতে শুরু করো। ওকে, তাহলে চলো আমরা দেখি এই যে আমরা পড়লাম এই পড়ালেখাগুলোকে আসলে কাজে লাগে কি লাগে না, নাকি বুংবাং পড়াইছি তোমাদের, দেখি কাজে লাগে কি না। চলো, তো আজকে আমাদের মাহিবুর আমার অফলাইনে ব্যাচ স্টুডেন্ট, থ্যাংক ইউ সো মাচ। আমার এলাকার মানুষ, কাছের মানুষ, সে জয়েন করছো। উত্তেজিত তেজস্ক্রিয় ব্যাচের স্টুডেন্ট এইচএসসি 28 এবং সুমনা, তুমিও স্টুডেন্ট, অনেক কষ্ট করে জয়েন করতেছো, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। তো আমি প্রাথমিকভাবে তোমাদের ফোকাস দিয়ে বলতেছি, আজকে আমি এখন যে ম্যাথগুলো সলভ করব, তোমাদের অবশ্যই এই ম্যাথগুলোর প্রতিটা লাইন বোঝার জন্য মনোযোগ দিতে হবে এবং ক্যালকুলেটর হাতে রাখতে হবে, ক্যালকুলেশন করতে হবে। তো সবাই এখনই ঝটপট ক্যালকুলেটর নিয়ে হাজির হও, আফিফা, আরিফ, বিথি, মাহিবুর, রিয়াজ, সুমনা, ক্যালকুলেটরটা সামনে নিয়ে হাজির হও, এখন আমরা ম্যাথ সলভ করতে শুরু করব। চলো লেটস স্টার্ট আমাদের আজকের স্পেশাল ক্লাসের ঝাঁকানাকা অংশ, ঠিক আছে? তো চলো আমরা শুরু করব। তো আমরা প্রথমত যেই প্রশ্নটা নিয়ে আলোচনা শুরু করব, এটা হচ্ছে গিয়ে আমাদের বিগত বছরের বোর্ড পরীক্ষা আসছে। আমি একটা বই নিয়ে নিই, একটু ওয়েট করুন। বিগত বছরের বোর্ড পরীক্ষায় আমাদের আসছিল আর কি এই প্রশ্নটা, এটা আমাদের যে বোর্ড পরীক্ষা আসছিল আমি সেটা দিয়ে তোমাদের আলোচনা শুরু করতেছি। আমরা এখন যে প্রশ্নটার মুখোমুখি হচ্ছি, এটা আমাদের যশোর বোর্ড 2022 সালে এইচএসসি পরীক্ষা এসেছিল। তো আজকে অনেকটা ইন্টারেস্টিং বিষয় এই কারণে যে আমাদের দুজন স্টুডেন্ট, একজনের নাম তো হচ্ছে মাহিবুর, আরেকজন হচ্ছে সুমনা। তো ওরা কিন্তু এখনও কলেজের ভর্তি হওয়ার জন্য এসএসসি রেজাল্টও পায় নাই। ওদের রেজাল্ট দিবে 20 জুলাই, আজকে হচ্ছে 11 জুলাই 2026। তো 20 জুলাই 2026 ওদের রেজাল্ট পাবলিশ হবে। সবাই ওদের জন্য দোয়া করবা, এরা ভালো রেজাল্টের জন্য ইনশাল্লাহ। তো এখনও কলেজের রেজাল্ট মানে স্কুলের এসএসসি রেজাল্টও পায় নাই, কোন কলেজে ভর্তি হবে সেটাও ওদের জানা নাই, ওরা কোনো বইও কিনে নাই। কিন্তু আজকে মাশাআল্লাহ ওরা কিন্তু খুব ডেডিকেটেড নিয়ে ক্লাসটা করতেছে, এইচএসসি লেখাপড়ার ক্লাস করতেছে। তো এটা আসলে অনেকটা ইন্সপাইরেশন, লেখাপড়ার প্রতি আগ্রহ, চেষ্টা, ইচ্ছা, শেখার প্রতি একটা অন্যরকম ভালো লাগা। তো এরকম আসলে সবার হয় না। আমি অনেকটা খুশি হলাম মাহিবুর, সুমনা, তোমরা বইটই না কিনেও রেজাল্ট না পাওয়ার পরও তোমাদের লেখাপড়ার আগ্রহ দেখে থ্যাংক ইউ সো মাচ। দোয়া করি তোমাদের রেজাল্ট ভালো হবে ইনশাল্লাহ, অবশ্যই তোমরা ভালো কিছু করবা আরও ফিউচার ইনশাল্লাহ। ওকে, এভাবে লেগে থাকবা, লাইফে চলার পথে অবশ্যই আমাদের লেগে থাকতে হবে। একদিন না একদিন আমরা অবশ্যই সাকসেস হব ইনশাল্লাহ, যদি আমরা বিশ্বাস করি হ্যাঁ আমার এই পরিশ্রম বৃথা যাবে না, কাজে লাগবে, হয় আজকে বা আগামীকাল ইনশাল্লাহ। এই বিশ্বাস রেখে আমরা পরিশ্রম চালিয়ে যাব ডে বাই ডে। তো আমরা দেখি, হ্যাঁ শুরু করব। অঙ্কটা করার জন্য আমাকে একটু দেখতে হবে প্রশ্নটার মধ্যে, উদ্দীপকে কী বলছে এটা দেখতে হবে, দেন আমরা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা শুরু করব। এখন তোমাদেরকে একটা বিষয় আমি যদি বলি, তোমরা একটু যদি মনোযোগ দাও তাহলে বুঝতে পারবা ইজিলি। বিষয়টা হচ্ছে, তোমরা কি দেখতে পাচ্ছ এখানে উদ্দীপকে LF আর LV এর মান দেওয়া আছে নাকি নাই বলো তো? LF আর LV এর মানগুলো কি দেওয়া আছে? আচ্ছা, তার মানে এই প্রশ্নটা যে করছিল যদি একজন পুরুষ করে তাহলে হয়তোবা তার ওয়াইফের সাথে কোনো গন্ডগোল লাগে নাই, ঝগড়া হয় নাই, মন টন ভালো ছিল। আর যদি এই প্রশ্নটা কোনো একটা মহিলা করে তাহলে অবশ্যই তার হাজবেন্ডের সাথে তার কোনো ঝগড়া হয় নাই। তার মানে এই প্রশ্নটা করার সময় তাদের দুজনের মাথা কি ছিল, ঠান্ডা ছিল। যাক, দুষ্টমি করে বললাম আর কি, ডোন্ট বি সিরিয়াস। তো দেখো LFও দেওয়া আছে, LVও দেওয়া আছে, তবে এটা সাইন্টিফিক ফর্মে দেওয়া আছে। আমি তো শিখাইছিলাম তোমাকে 3,36,000 22 লক্ষ সামথিং। সাইন্টিফিক মান দিলেও হয়, না দিলেও হয়, সমস্যা নেই। এবার চলো আমরা এখন উদ্দীপকটি একটু পড়ি। সিয়াম 1 কেজি ভরের -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করে। পরে হচ্ছে সামির 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করে। সিয়াম দাবি করলো তার প্রক্রিয়াটি বেশি শৃঙ্খল।
এরপরে আমাদের লেখা আছে এস ডব্লিউর মান, আবার এস আইসের মান, এগুলো লেখা আছে আর কি। এখন এই যে এস ডব্লিউ আর এস আইস এগুলো আবার কি তোমরা কি জানো? শুধু এস মানে কি পড়াইছিলাম? শুধু এস মানে কি? এস, শুধু এস মানে কি আমি পড়াইছিলাম তোমাদের নোটে একটু আগে পড়াইছিলাম। শুধু এস, কে বলতে পারবা? শুধু এস এর অর্থ কি? আফিফা, বিথি, মাহিবুর, রিয়াজ, সুমনা, দেখো মনে আছে কিনা? শুধু এস মানে কি? একটু চিন্তা করবা। চমৎকার, ভেরি গুড। রিয়াজ উত্তর দিয়েছ, ভেরি গুড, দুর্দান্ত। হ্যাঁ, শুধু এস মানে আপেক্ষিক তাপ। ভেরি গুড। সুমনা উত্তর দিয়েছ, চমৎকার। এই যে দেখো, আমি তোমাদের একটু আগে পড়াইছিলাম শুধু এস মানে কি? আপেক্ষিক তাপ। শুধু এস মানে কি? আপেক্ষিক তাপ। তাহলে এখানে এস, হ্যাঁ থ্যাংক ইউ, রেসপন্স করছো। এখানে এস দুইটা, একটা এস ডব্লিউ, একটা এস আইস। একটা হচ্ছে কি এস ডব্লিউ, একটা হচ্ছে এস আইস। এখন ডব্লিউ মানে ওয়াটার, ডব্লিউ মানে ওয়াটার, পানির আপেক্ষিক তাপ। আইস মানে বরফ, বরফের আপেক্ষিক তাপ। মনে রাখবা প্রত্যেকটা কম্পোনেন্টের আপেক্ষিক তাপগুলো ভিন্ন ভিন্ন হয়। বরফের আপেক্ষিক তাপ একরকম, পানির একরকম, জলীয় বাষ্পের এক এক রকম, ইটিসি ইটিসি। মাহিবুর, বুঝতে পারছো এবার? আপেক্ষিক তাপ প্রত্যেকটা কম্পোনেন্টের কি হয়? ভিন্ন ভিন্ন হয়। আচ্ছা, তাহলে এখন আমরা যাচ্ছি আমাদের পরবর্তী অংশে। আমাদের এখন প্রশ্ন পড়ব, গ নং প্রশ্ন। সামিরের প্রক্রিয়ায় মোট প্রয়োজনীয় তাপ নির্ণয় করো। একটা কথা মনে রাখবা, উদ্দীপকটা দুইটা মানুষের নামে করা হয়েছে, একটা সিয়াম, একটা হচ্ছে সামির। একটা হচ্ছে সিয়াম, একটা হচ্ছে কি সামির। এখন আমি তোমাদেরকে একটু লক্ষ্য করতে বলি, আমরা তো উত্তর করার জন্য কোথায় যাব? সামিরের অংশে যাব, তাই না? সামিরের প্রক্রিয়াটির মোট তাপ বের করব। আচ্ছা, মোট তাপ মানে কি? দুইটা তাপের যোগফল। সামিরের কথাটা কোন জায়গা থেকে শুরু করছে? এখান থেকে শুরু হয়েছে। দেখো, সামিরের কথাটা শুরু হয়েছে এখান থেকে। সামির 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জলীয় বাষ্পে রূপান্তর করে। মানে সামির 1 কেজি পানি নিয়ে কাজ করছে, সেটাকে জলীয় বাষ্পে রূপান্তর করছে। 1 কেজি পানির তাপমাত্রা ছিল প্রথমে 30, পরে আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে বাড়তে 100 করছে, দেন সেটা কি হয়েছে? জলীয় বাষ্পে রূপান্তরিত হয়েছে। এটা হচ্ছে উদ্দীপক আর কি, উদ্দীপকের এই লাইনটা আর কি। তো এখন আমাকে প্রশ্নে বলছে যে সামিরের প্রক্রিয়ায় মোট প্রয়োজনীয় তাপ বের করতে। মোট মানে আমরা বুঝতে পারতেছি এখানে একাধিক রাশি বের হবে, অর্থাৎ একটা হবে Q1, একটা হবে Q2, তারপরে এই Q1 আর Q2 যোগ করলেই লাস্টে উত্তর পাবো আমরা। কারণ আমাদের মোট মানে হচ্ছে কমপক্ষে দুইটা রাশির যোগফল। মোট মানে কি? যোগফল। কমপক্ষে কয় রাশির যোগফল? 2 রাশি। তো এখানে তো একটা মান বের করলে হবে না, বা একবার কিউ বের করলে হবে না, আমাদের বলছে প্রয়োজনীয় তাপ বের করতে। তো আমরা পড়ছিলাম প্রয়োজনীয় তাপ কি দিয়ে প্রকাশ করা হয়? কিউ দিয়ে প্রকাশ করা হয়। তো এখানে কিউ তো একটা বের করলে হবে না, কারণ আমাদের এখানে মোট বলছে। মোট মানে কি? কমপক্ষে দুইটা কিউ বের করতে হবে। তাহলে একটা কিউ আমরা Q1 দিব, আর একটা কিউকে Q2 দিব। দেন লাস্টে Q1 আর Q2 যোগ করেই মোট যেই তাপ, সেই তাপ বের করবো। তাহলে আমাদের গ নং উত্তর হয়ে যাবে। আমি যে কথাটা বলছি, কথাটা কি বুঝতে পারছো প্রাথমিকভাবে? আফিফা, বিথি, আরিফ, মাহিবুর, সুমনা, দুইটা কিউ বের করতে হবে, একটা Q1, একটা Q2, দুইটা কিউ বের করতে হবে। বুঝতে পারছো কথা? রেসপন্স করতে হবে প্লিজ। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা কিউ বের করার জন্য সূত্র শিখছিলাম কয়টা? 3টা শিখছিলাম না? আমি কিন্তু কিউ বের করার জন্য তোমাদের সূত্র 3টা শিখেছিলাম। MS ডেল থিটা, MLF আর MLV। এই 3টা সূত্রই তোমাদের কি করেছিলাম? শিখিয়েছিলাম। আচ্ছা, এখন আমরা এই 3টার মধ্যে কোন 2টা সূত্র ইউজ করব এটা আমি বুঝতেছি না। চলো আমি একটু বোঝার চেষ্টা করি। প্রথমত দেখো, সামিরের এই বাক্যটা তাকাও। সামির 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করে। এই বাক্যের মধ্যে আমাকে বুঝতে হবে কোন লাইনটায় আপেক্ষিক তাপের ঘটনা ঘটেছে আর কোন লাইনটায় সুপ্ত তাপের ঘটনা ঘটেছে। আমাকে এটা বুঝতে হবে যে কোন লাইনে আপেক্ষিক তাপের ব্যাপারটা ঘটেছে আর কোন লাইনে সুপ্ত তাপের ব্যাপারটা ঘটেছে। আমি যদি তোমাদেরকে একটু প্রশ্ন করি, তোমরা ইজিলি বুঝতে পারবা যে সামির প্রথমত কি নিয়ে কাজ করছিল? পানি নিয়ে কাজ করছিল।
সেই পানিটা কি করছে? সে পানিটাকে জলীয় বাষ্পে রূপান্তর করছে। আচ্ছা, একটু আমাকে জানাও তো, পানি থেকে জলীয় বাষ্প হয়েছে, এটা কি অবস্থার পরিবর্তন ঘটেছে নাকি ঘটে নাই? পানি থেকে বাষ্প হয়, এটা কি অবস্থার পরিবর্তন ঘটেছে নাকি ঘটে নাই বলো তো? হ্যাঁ, আমি বলতেছি কোন সূত্র ইউজ করবে এটা আমি বলতেছি। আপাতত এইটা উত্তর আমাকে দাও, পানি থেকে জলীয় বাষ্প হয়েছে, এখানে কি অবস্থার পরিবর্তন ঘটেছে নাকি ঘটে নাই বলো তো একটু? পানি থেকে বাষ্প হইলে কি হয়? অবস্থার পরিবর্তন ঘটে নাকি ঘটে না বলো? ঘটে ঘটে অবস্থার পরিবর্তন। ভেরি গুড, তার মানে এটাকে বলা হয় সুপ্ত তাপ। হ্যাঁ, হ্যাঁ, এটা হবে সুপ্ত তাপ। তার মানে এখানে একটা সুপ্ত তাপের সূত্র হবে। এখন এটা কোন সুপ্ত তাপের সূত্র হবে? এখানে পানি থেকে বাষ্প হইছে, পানি থেকে কি হইছে? বাষ্প হইছে। এখন বলো তো, হ্যাঁ, এমএলবি MLV নাকি MLF? পানি থেকে, এমএলএফ আচ্ছা বলি, MLF মানে হচ্ছে যেখানে বরফ থেকে তোমার পানি হবে, এমএলভি MLV হবে। চেষ্টা করছে মাহিবুর, থ্যাংক ইউ সো মাচ। আমি বলি, আমাদের এখানে পানি থেকে বাষ্প হইছে, পানি থেকে বাষ্প হইলে কি হয়? LV। আর বরফ থেকে পানি হইলে হয় LF। মনে রাখবা মাহিবুর, বরফ থাকলেই LF, বরফ না থাকলেই LV। আমার এখানে কি বরফ আছে? এই বাক্যের মধ্যে কোনো বরফ আছে? এই বাক্যে, উপরের বাক্যে থাকুক সমস্যা নাই, নিচের বাক্যে কোনো বরফ আছে কিনা? নিচের বাক্যে কোনো বরফ আছে? নিচের বাক্যে কোনো বরফ নাই, তার মানে LF হবে না, LV হবে। মাহিবুর, এবার ব্যাপারটা বুঝছো তো? জি স্যার। ওকে, তো মনে রাখবা যে F থাকলেই ফ্রিজ, ফ্রিজ থাকলেই বরফ, মনে রাখতে হবে। আর না থাকলে হচ্ছে LV। তো আমরা বুঝতে পারলাম যে MLV দিয়ে করব। M এর মান কত? M এর মান হচ্ছে 1 কেজি, কারণ 1 কেজি ভর। আর LV কত? ওই যে LV দেওয়া আছে আমাদের, এই যে LV দেওয়া আছে, ব্যাস অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, এটা তো বুঝতে পারলাম যে আমরা ওই MLV দিয়ে করে দিব। সুমনা, বুঝতে পারছো কি? সুমনা আমাকে জানাও, সুমনা একটু রেসপন্স করো। আচ্ছা, এখন পরবর্তী, থ্যাংক ইউ। আমাদের এখন পরবর্তীতে আরেকটা কিউ বে করতে হবে। তো আরেকটা কিউ আমরা কেমনে বে করব? এখন তোমাদের আমি একটু প্রশ্ন করি, এই যে পানি থেকে যে বাষ্প হবে, এই চারটার দিকে একটু তাকান আপনারা। পানি থেকে তো বাষ্প হবে, তাই না? পানি থেকে যখন বাষ্প হবে তখন একটা বিষয় খেয়াল করবেন, পানির তাপমাত্রা প্রাথমিকভাবে ছিল কত? 30 ডিগ্রি সেলসিয়াস। কত ছিল? 30। সেই পানিটা তাপমাত্রা বাড়তে 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 একসময় কোথায় আসবে? 100-তে আসবে। মনে রাখবা, একটা খেয়াল করবা, খুবই ইম্পর্টেন্ট কথা, পানির তাপমাত্রা যখন 100 হয়ে গেছে, সে অবস্থায় পানি কিন্তু লগে লগে আকাশে উড়াল মারবে না, লগে লগে জলীয় বাষ্প হবে না, একটু পর হবে, একটু পর। মনে রাখবা, পানি যখন 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 100-তে আসবে, তখন দেখা যাবে পানিটা বলকানো শুরু করছে মাত্র, বা বলকানো স্টার্ট হচ্ছে। আমি আর বললাম কথাটা, 30 ডিগ্রি সেলসিয়াস, মনে করো 30 ডিগ্রি, মনে করো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিটা 100-তে রূপান্তরিত হইল, তখন কিন্তু একটা ছিল হালকা গরম পানি, আর 100-তে গিয়া প্রচণ্ড গরম পানি। খেয়াল রাখবা কথাটা, একটা হচ্ছে হালকা গরম পানি, একটা হচ্ছে প্রচণ্ড গরম পানি, একটু পর সেটা হয়ে গেছে জলীয় বাষ্প, একটু পর, ঠিক একটু পর জলীয় বাষ্প। তো জলীয় বাষ্প হওয়ার আগে কি ছিল? জলীয় বাষ্প হওয়ার আগে ছিল একটু গরম পানি ছিল, সেটা অনেক গরম পানি হয়ে গেছে। কথাটা বুঝতে পারছো আশা করি। একটু গরম পানি ছিল, সেটা কি হয়ে গেছে? অনেক গরম পানি হয়েছে। তো দেখো, পানি থেকে পানি, পানি ছিল, কি বললাম? পানি, পানি ছিল, একটা পানি হালকা গরম, একটা পানি বেশি গরম, ফুটন্ত গরম, অনেক গরম পানি। তো পানি কিন্তু পানিই ছিল, তাপমাত্রা ছিল 30, হয়ে গেছে 100। কি বলছি? পানি ছিল গরম, হালকা গরম, হয়ে গেছে অনেক গরম। তো পানি কিন্তু পানি আছে, কিন্তু তাপমাত্রা চেঞ্জ হয়ে গেছে, তাপমাত্রা ছিল আগে 30, হয়েছে 100। তাহলে এই জায়গার মধ্যে কোন তাপ কাজ করছে? আপেক্ষিক তাপ। এখানে কিন্তু অবস্থার চেঞ্জ ঘটে নাই, প্রাথমিকভাবে কিন্তু পানি, হালকা পানি, হালকা গরম পানি অনেক গরম হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এটা কি হয়েছে? পানি পানি ছিল, জাস্ট এটা তাপমাত্রা চেঞ্জ হয়েছে, 30 থেকে 100 হয়েছে। এই কাহিনীটা বুঝতে পারছো কিনা তাইলে আমাকে জানো। মাহিবুর, সুমনা, বিথি, বুঝতে পেরেছ? প্রাথমিক ঘটনাটা হচ্ছে এটাই, হালকা গরম পানি অনেক গরম হয়ে গেছে, হালকা গরম পানি হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, আর অনেক গরম পানি, কারেন্ট চলে গেছে,
একটু ওয়েট করো, হ্যাঁ। দুঃখজনক বিষয়, কারেন্টটা চলে গেল এই মুহূর্তে। একটু ওয়েট করেন। হ্যাঁ, কারেন্ট চলে গেছে। আচ্ছা, এই যে আমি চার্জ করলাম। একটু ওয়েট, আমি একটু লাইটটা নিয়ে আসার চেষ্টা করতেছি। সাবিনা, মোবাইলে দিতে পারবা তোমার মোবাইলটা? 5 মিনিট। আচ্ছা বলি, মাহিবুর, সুমনা, বিথি দেখা যাচ্ছে? কারেন্ট চলে গেছে আমার। দেখা যাচ্ছে কি? একটু বইলো আমাকে। আচ্ছা, ও দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। তো এখন এটা বুঝতে পারছো কি, আমার আসলে লিঙ্কটাও পেয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। হ্যাঁ, আমি তো আসলে ক্লাস নেওয়ার চেষ্টায় আছি, কিন্তু যে কারেন্ট চলে যাওয়া গেল, তো ওই জন্য লিঙ্কটা পেয়ে যেতে পারে। রেকর্ড সেভ করে আমি আবার লিঙ্ক দিব, সমস্যা নাই। ক্লাসের লিঙ্ক দিব আবার। আপাতত বলো, সময় দেরি হলো একটু জয়েন করতে। জয়েন করছো, থ্যাংক ইউ। এই ব্যাপারটা বুঝতে পারছো কিনা? এই ব্যাপারটা কি বুঝতে পেরেছো? জাস্ট হালকা গরম পানি কি হইলো, ফুটন্ত গরম পানি হইলো, পানি পানি ছিল, এটা কি হয়ে গেল, জাস্ট তাপমাত্রার পরিবর্তন ঘটলো। তার মানে এখানে কি আপেক্ষিক তাপের সূত্র হবে। আপেক্ষিক তাপের সূত্র কি? আপেক্ষিক তাপের সূত্র কিন্তু আমরা পড়েছি। সেটা কি ছিল? এই যে কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা। কিউ ইকুয়াল টু কি? এম এস ডেল থিটা। এই সূত্রটাই আমরা ইউজ করব। তো আমাদের দুইটা সূত্র ইউজ হবে, একটা হচ্ছে কিউ ইকুয়াল টু এম এল ভি, একটা হচ্ছে কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছেন আশা করি। আসলে আমার কারেন্ট চলে গিয়েছে এবং আমার এই যে রেকর্ডটা সেভ করতে হবে এই মুহূর্তে। রেকর্ডটা সেভ করে একটু ওয়েট করেন 5 মিনিট। 5 মিনিট পর আমি নতুন লিঙ্ক দিচ্ছি। ফিজিক্সের এই অঙ্কটা আমি করা দিব এই দ্বিতীয় লেকচারে, এই জন্য। তো আমি 5 মিনিট ওয়েট করতে বলি। 5 মিনিট পর আপনারা আসবেন, চলে যান না। 5 মিনিট পরেই নতুন লিঙ্ক পাবেন। আসসালামু আলাইকুম। আমরা আমাদের এই স্পেশাল পদার্থবিজ্ঞানের ক্লাসের এই অংশ থেকে আমরা আবার শুরু করতেছি। তো আমরা যখন এই উদ্দীপক নিয়ে আলোচনা করতেছিলাম, ক্লাস শেষে আমাদের কিন্তু কারেন্ট চলে যায়। ক্লাস শেষও হয় নাই। তো রেকর্ডটা সেভ করার জন্যই আমরা একটু ব্রেক নিয়েছিলাম 5 মিনিট, দেন আবার আমি শুরু করতে যাচ্ছি। এখনও কিন্তু কারেন্ট আসে নাই। তো আমি এখন বর্তমানে যে লাইটটা দেখতে পাচ্ছ, এটা আমার বোনের মোবাইল ফোনের টর্চ লাইট। আর আমি আমার মোবাইল ফোন দিয়ে তোমাদের পড়াচ্ছি। তো দেখো, আমি যদি বন্ধ করি, যে লাইটটা বন্ধ হয়ে গেছে, পুরো অন্ধকার ঘর, কিছু দেখা যায় না, পুরো কালো হয়ে আছে। জাস্ট আমি দেখাচ্ছি আর কি। তো সুমনা, আজকে তো তুমি ফার্স্ট দেখতেছো। তো আমার কারেন্ট না থাকলেও বাসায় আলহামদুলিল্লাহ ওয়াইফাই আছে। যেমন তোমরা যদি একটু তাকাও দেখতে পাবো, আমি একটু দেখাই। হ্যাঁ, যারা ক্লাস রেকর্ড দেখতেছে ওদেরকেও দেখাই যে আমি শুধুমাত্র তোমাদেরকে পড়ানোর জন্য এই যে ওয়াইফাই চলতেছে। এই যে ওয়াইফাই চলতেছে, এটা ওয়াইফাই হচ্ছে বাতি, বুঝছো, দুইটা বাতি। আর ওই দিকে হচ্ছে আমার আইপিএস এর ব্যাটারি, মানে ওয়াইফাই চালু রাখার জন্য এটা হচ্ছে আইপিএস। ওই যে দেখো টিপ টিপ করে জ্বলতেছে। সুমনা, তুমি একটু বইলো, দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? তোমার জন্য আমি দেখালাম একটু আর কি। রেসপন্স করো সুমনা। নীল বাতি যেটা, সেটা হচ্ছে তোমার আইপিএস এর ব্যাটারি। আর কি ইউপিএস যেটা, আর ওইটা হচ্ছে আমার অনু। এটা হচ্ছে রাউটার। এটা হচ্ছে রাউটার, দুই বাতি জ্বলতেছে। আর এটা হচ্ছে অনু মেশিন, যেটা জলে নিবে। আর পাশে নীল কালার হচ্ছে তোমার আইপিএস এর ব্যাটারি। তো আসলে আল্লাহর রহমতে আমার কারেন্ট চলে গেলেও থাকে, ওয়াইফাই থাকে, এটা দেখানোর জন্য আর কি। হ্যাঁ, ঘর কিন্তু পুরো অন্ধকার। তো দেখানোর একটাই কারণ যে আমি তোমাদেরকে পড়ানোর জন্য আমি 2000 টাকা খরচ করে ওই আইপিএস এর ব্যাটারিটা কিনছি, যাতে কারেন্ট গেলেও আমি তোমাদের পড়াইতে পারি। তো অনেকটা স্বপ্ন তোমাদের নিয়ে, এখন তোমাদের নিয়ে যেহেতু স্বপ্ন, তোমরা যদি এই স্বপ্নটাকে বুঝতে পারো, তাহলে আমার এই পরিশ্রমটা সার্থক। তো আমি অনেকটা অপেক্ষা করি তোমাদেরকে স্বপ্ন দেখার জন্য, তোমাদেরকে নিয়ে স্বপ্ন দেখার জন্য, তোমাদেরকে পড়ানোর জন্য। কারেন্ট গেলে ঘামতে থাকি, টপ টপ করে ঘাম পড়ে, মশাও কামড়ায়, তারপরও ক্লাস করার চেষ্টা করি, তোমাদেরকে নিয়ে চেষ্টা করি স্বপ্ন দেখতে। যদি তোমরা চেষ্টা করো এই স্বপ্নটাকে সত্যি সত্যি কাজে লাগানোর জন্য, একটু নিয়মিত ক্লাস করো, তাহলে আমি অনেক খুশি হই। তো আমি আজকে এই ক্লাসের প্রেক্ষিতেই সবাইকে দেখালাম। ক্লাস যেহেতু রেকর্ড দেখতেছো সবাই, ওরাও দেখতে পাবে যে কারেন্ট চলে গেল
একজন মানুষ আমাদেরকে নিয়ে কষ্ট করে, মশার কামড় তো খায় খায়, প্লাস গরমের মধ্যে তো অক্লান্ত কষ্ট করে পড়ায় আমাদের। তো আমাদের দায়িত্ব কি, তার মনে যাতে সে কষ্ট না পায় সেই কাজটা করা, তার নিয়মিত ক্লাস করা, তার কাছে ভালো করে একটু লেখাপড়া করা, এবং সে যেভাবে আমাদের পড়াবে সেভাবেই আমাদের পড়ানোর চেষ্টা করা। ওকে, তাহলে চল আমরা শুরু করি। হ্যাঁ, এই যে আমি আবার নিয়ে আসলাম, স্ক্রিনে চলে আসলাম আমরা। তো চলো আমরা এখন যাই। হ্যাঁ, খেয়াল করো, দেখা যাচ্ছে এবার সবকিছু। তো যে কথাটা বলতেছিলাম, তো মোটামুটি এই অবস্থাটা সবাই দেখছো, আদিবা, আফিফা, আরিফ, বিথি, সুমনা, তো সবাই মোটামুটি দেখছো, গেস করছো। তো আশা করি তোমরা যদি একটু নিয়মিত ক্লাস করো আর নিয়মিত পড়ার চেষ্টা করো, ডে বাই ডে আমার কাছে এইচডব্লিউগুলো জমা দাও, আমাকে অফলাইনের মতো সাপোর্ট দেওয়ার চেষ্টা করো, আশা করি আমরা এই স্বপ্নের পথে আরও অনেক দূর যেতে পারবো ইনশাল্লাহ। তো চলো শুরু করি, যেটা বলতেছিলাম আর কি। আমাদের এই অঙ্কটাকে কিন্তু দুইটা ধাপে করতে হবে। একটা হচ্ছে আমাদের আপেক্ষিক সূত্রের পরিচয় দিয়ে একটা ধাপ, আর একটা হচ্ছে শুধু সুপ্ত তাপের পরিচয় দিয়ে আরেকটা ধাপ। একটা Q1 বের করব, একটা Q2 বের করব। তো আমরা চাইলে যে কোনো একটা আগে করতে পারি। আমরা চাইলে আমাদের আপেক্ষিক তাপের সূত্র দিয়ে প্রথমে অঙ্ক করতে পারি, পরে আবার আমাদের সুপ্ত তাপের সূত্র দিয়ে করতে পারি। তো যে কোনো একটা করলেই হয়। তো এখানে গাইডের মধ্যে আপেক্ষিক তাপটা দিয়ে আগে করছে, অর্থাৎ 30°C তাপমাত্রার হালকা গরম পানিকে 100°C তাপমাত্রার প্রচণ্ড গরম পানিতে রূপান্তরিত করতে যে তাপ লাগছে, সেই তাপ দিয়ে আমরা প্রথমত কাজ করছি। অর্থাৎ আপেক্ষিক তাপের সূত্র Q=ms ডেল্টা দিয়ে আমরা কাজ করছি। ঠিক আছে, তো আমি দেখা দিই, সমাধানটা দেখা দিই, আস্তে আস্তে বুঝতে পারবো ইজিলি। সমাধান না বুঝতে পারলে কোনো সমস্যা নাই, আমাকে বলবা, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, নো প্রবলেম, জাস্ট একটু মনোযোগ দিতে হবে। প্রথম যে স্টেপ, আর প্রথম স্টেপটাই তোমাদের দেখাচ্ছি, একটু ওয়েট, আমি জুমটা ঠিক করি, দেখতে পাবো আশা করি। দেখো, প্রথমত আমরা লিখতেছি, ধাপটা আমরা লিখবো। হ্যাঁ, জাস্ট একটু মনোযোগ দিও। 30°C তাপমাত্রার পানি 100°C তাপমাত্রার পানিতে রূপান্তরিত হতে যে তাপ লাগে, খুবই ইম্পর্টেন্ট লাইন, খেয়াল করবা। 30°C তাপমাত্রার 1 কেজি পানি 100°C তাপমাত্রার পানিতে রূপান্তরিত হবে। এখন এই লাইনটার মধ্যে তুমি বুঝতে পারো কি এখানে কি আপেক্ষিক তাপ নাকি সুপ্ত তাপ, কোনটা হবে? তাপমাত্রা এখানে কিন্তু চেঞ্জ হয়েছে, পানি পানিই আছে। তো আমরা জানি যেই তাপ প্রয়োগ করলে তাপমাত্রা চেঞ্জ হয়, অবস্থা চেঞ্জ হয় না, তাকে বলে সুপ্ত তাপ। তার মানে এই লাইনটার মধ্যে আমাদের সুপ্ত তাপের সূত্র ইউজ হচ্ছে। সরি, আমি কি ভুল বলছি? দুঃখিত, ভুলই বলছি একটু, সরি। আপেক্ষিক তাপ হবে যেই তাপ প্রয়োগের ফলে তাপমাত্রা চেঞ্জ হয়ে যায় কিন্তু অবস্থার চেঞ্জ ঘটে না, তাকে বলে কি আপেক্ষিক তাপ। যেহেতু আমার এই লাইনটার মধ্যে 30°C থেকে তাপমাত্রা চেঞ্জ হয়ে 100°C হয়েছে, কিন্তু পানি আছে, পানি কিন্তু আমাদের বাষ্প এখনো হয় নাই। এই জন্য যেহেতু এখানে তাপমাত্রা চেঞ্জ হইল, অবস্থার পরিবর্তন ঘটলো না, এই জন্য এটা হবে কি আপেক্ষিক তাপের সূত্র। এই অংশটার মধ্যে কি কাজ করবে? আপেক্ষিক তাপ কাজ করবে। Q=ms ডেল থিটা, সেই সূত্রের অঙ্ক এখানে হবে। আদিবা, আফিফা, আরিফ, সুমাইয়া একটু আগে জয়েন করছো, বিথি, সুমনা, তাজস্ক্রিয় ব্যাচের সুমনা, বুঝতে পারছো? এই অংশের মধ্যে শুধুমাত্র তাপমাত্রা পরিবর্তন হয়েছে, পানি ছিল। হ্যাঁ বলো। এখানে তো বলছে যে বাষ্পীভূত তাপ, বাষ্পীভূত হবে, তাহলে এটা শোনো, এটা বাষ্পীভূত হবে পরে। আমি তোমাদের কিন্তু একটু আগে স্লাইড দেখা এটা ভালো করে বুঝাইছিলাম ও ব্যাপারটা, যে আমাদের লগে লগে বাষ্প হবে না। এই তিনটা ধাপ একটু খেয়াল করো, আমি তোমাদের এটা বারবার বলছি, একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে। পানি বাষ্প, এই জায়গার মধ্যে দেখো, মনে করো এটা 30°C, এটা 100, এরপরটাও একটু 100 মনে করো, সমস্যা নেই। 30°C তাপমাত্রা যখন পানি থাকে সেটা হয় হালকা গরম পানি। যখন তাপমাত্রা বাড়াইতে থাকো সেটা আস্তে আস্তে কত হয়, যখনই 100 হয়ে যায় তখন কিন্তু লগে লগে সে জলীয় বাষ্প হয় না। 100°C তাপমাত্রায় পানিই থাকে, ফুটন্ত পানি, অনেক গরম পানি। এটা হচ্ছে হালকা পানি, হালকা গরম পানি, এটা হচ্ছে কি অনেক গরম পানি। তো পানিই থাকে, পানি কিন্তু ওই মুহূর্তে
বাষ্প হয় না, একটু পরে বাষ্প হয়। একটু পরে বলতে কয়েক মিনিট পর বাষ্প হয় আর কি, কয়েক মিনিট না কয়েক সেকেন্ড পর হয় আর কি। তো যেহেতু একবার আমরা পয়েন্ট টু পয়েন্ট চিন্তা করতেছি এক্স্যাক্টলি ওই মোমেন্টে, অর্থাৎ 30°C থেকে 100°C যখন পরিণত হইল, ঠিক ওই মুহূর্তে পানি ছিল হালকা গরম পানি 30°C তাপমাত্রায়, সেটা হয়ে গেল অনেক গরম পানি। তো পানি কিন্তু ওই মুহূর্তে পানিই ছিল, অবস্থায় পরিবর্তন ঘটে নাই, তাপমাত্রার পরিবর্তন হয়েছে। এই স্টেপে আমরা আপেক্ষিক তাপ দিয়ে Q1 বের করব। ব্যাপারটা বুঝতে পারছো এবার আরিক? আরিক কথা বলতে হবে প্লিজ। এরপরের ধাপটা হচ্ছে যখন, হ্যাঁ এরপরের ধাপটা হচ্ছে পানিটা যখন জলীয় বাষ্প হবে, দেন পরবর্তীতে সুপ্ত তাপ দিয়ে বাকি অংশ করে দিব, শেষ। এই জিনিসটা আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। তো এটাই বললো আর কি, যে আমাদের 1 কেজি ভরের 30°C তাপমাত্রার পানি 100°C তাপমাত্রার পানিতে পরিণত হতে প্রয়োজনীয় তাপ। এই হচ্ছে ব্যাপারটা, খেয়াল করো, আমি বুঝা দিব, কোনো সমস্যা নাই, জাস্ট একটু খেয়াল করলেই হবে। একটা বিষয় একটু খেয়াল করো, এখানে অনেক কিছু বলছে, আমি একটু এই জায়গাটা এতটুকু স্টপ করে এতটুকু দেখাই। আমাদের এখানে পানির ভর, এটাকে আমরা এম দিয়ে প্রকাশ করব, 1 কেজি দেওয়া ছিল, আর পানির আপেক্ষিক তাপ দেওয়া ছিল SW 4200 জুল পার কেজি পার কেলভিন। আর আমাদের এখানে ডেল থিটা মানে কি জানো? বড় তাপমাত্রা থেকে ছোট তাপমাত্রা বিয়োগ করতে হবে। বড় তাপমাত্রা ছিল 100, লিখলাম 100 বিয়োগ ছোট তাপমাত্রা হচ্ছে 30। ডেল থিটা মানে কি? পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন। আর পরিবর্তন সবসময় বড় থেকে ছোটকেই বিয়োগ করে করতে হয়। তো দেখো তো সবাই বুঝতে পারলা কিনা? ডেল থিটার মানটা যে লিখছি 100 - 30, এটা বুঝছো কিনা? তাপমাত্রার পরিবর্তন, পরিবর্তন মানে বড় বিয়োগ ছোট, সবসময় বড় বিয়োগ ছোট থেকে পরিবর্তন করতে হয়। এই লাইনটা কি বুঝতে পারছো সবাই? আফিফা, আরিফ, সুমাইয়া, বিথি, সুমনা, এই লাইনটা বুঝতে পারছো? জাস্ট বড় তাপমাত্রা থেকে ছোট তাপমাত্রা বিয়োগ করব, ডেল থিটা। আচ্ছা, এরপর SW যে মান সেটা তো আমরা জানি, এম এর মান তো আমরা জানি। তো আমরা জানি Q = MS ডেল থিটা। SW দিতে পারো, না দিতে পারো, সমস্যা নেই, দিলেও হয় না দিলেও হয়, S দিলেও হয়, সমস্যা নেই। তো আমরা এই সূত্রটা বসাইলাম। এখন আমরা কি করব? মান বসাবো। এম এর মান হচ্ছে 1, SW মান 4200, ডেল থিটা মান হচ্ছে বড় ডিগ্রি সেলসিয়াস থেকে ছোট ডিগ্রি সেলসিয়াস বিয়োগ। তো এইটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 2.94 10⁵ জুল। আমরা জানি তাপ শক্তির একক জুল, এই জন্য এখানে জুল দিলাম। এখন বলো তো, এই ক্যালকুলেশন কি ক্যালকুলেটর চাপ দিয়ে দেখাইতে হবে, না তুমি কি পারবা? তোমরা এই ক্যালকুলেশন পারবা না দেখা দিতে হবে ক্যালকুলেটর দিয়ে? পারবা তো? ভাই এগুলা বাচ্চাকে তো জি ভাইয়া। ওকে, কি বললা? বাটপারি মানে বাচ্চাদের নাকি? ও আচ্ছা, বুঝতে পারছি, মানে বাচ্চাদের ক্যালকুলেশন। হ্যাঁ, ওকে, আচ্ছা, এটা গেল। তাহলে এটা নিয়ে আর সময় নষ্ট করলাম না। আশা করি বাকিরা বুঝতে পারছো। সুমনাও রেসপন্স করে বুঝতে পারলা কিরকম? হ্যাঁ, সুমনাও জানাও আমাকে। আচ্ছা, এরপরে যাচ্ছি পরবর্তী। এখন আমরা যে কাজটা করব, আমাদের তো Q2 বের করতে হবে, সেটা হচ্ছে কি? সুপ্ত তাপ। এখন আমরা অঙ্কটা কিভাবে লিখব? আমাদের সুপ্ত তাপের কি মধ্যে কি হবে? সুপ্ত তাপের মধ্যে কিন্তু অবস্থা পরিবর্তন হবে। তো আমরা কি লিখবো জানো? 100°C তাপমাত্রা ফুটন্ত পানি 100°C তাপমাত্রার বাষ্পে রূপান্তরিত হয়ে যাবে। মনে রাখবা, আমরা যখন আপেক্ষিক তাপ বলবো তখন কিন্তু আমাদের পানি পানি থাকবে, জাস্ট তাপমাত্রাটাকে চেঞ্জ করে দেখাইতে হবে, সেক্ষেত্রে হবে আপেক্ষিক তাপের হিসাব। কিন্তু যখন আমরা সুপ্ত তাপ নিয়ে কাজ করব তখন কিন্তু আমাদের তাপমাত্রাটাকে ফিক্সড রাখতে হবে, তাপমাত্রাকে চেঞ্জ করা যাবে না। তো এই জন্য আমি বলতেছি, আমরা তো একটা কন্ডিশন জানি যে যেই কন্ডিশনে তাপমাত্রা এখানেও 100, তাপমাত্রা এখানেও 100, তাপমাত্রা চেঞ্জ হয় না কিন্তু পানি থেকে বাষ্প হয়, সেই অবস্থাটার নাম কি? সুপ্ত তাপ। আমরা যেহেতু এখন সুপ্ত তাপের ক্যালকুলেশন করতে যাচ্ছি, এই জন্য আমাদের তাপমাত্রাটাকে 100ই রাখতে হবে। অর্থাৎ আমাদের পানির তাপমাত্রা 100 বলতে হবে, জলীয় বাষ্পের তাপমাত্রাও 100ই বলতে হবে। কেন? আমরা জানি তাপমাত্রা চেঞ্জ না হলেই তো সেটা কি হয়? অবস্থা চেঞ্জ ঘটে সুপ্ত তাপের কারণে। যেহেতু আমরা পরবর্তী অংশে সুপ্ত তাপের সূত্র ইউজ করব, এই জন্য আমরা এখানে তাপমাত্রাকে দুই জায়গাতেই রাখবো 100, পানিতেও রাখবো 100, বাষ্পেও রাখবো 100, কিন্তু এক জায়গায় লিখবো পানি, এক জায়গায় লিখবো বাষ্প। কারেন্ট চলে আসছে, সবাই কি ব্যাপারটা বুঝছো? এক জায়গায় লিখবো পানি, আরেক জায়গায় লিখবো বাষ্প, কিন্তু তাপমাত্রা কি থাকবে? 100ই থাকবে। ব্যাপারটা বুঝতে পারছো? তাপমাত্রা কিন্তু চেঞ্জ করা যাবে না এখানে, এখানে জাস্ট তাপমাত্রা সেম রাখতে হবে, অবস্থা চেঞ্জ করতে হবে আর কি, কারণ আমাদের সুপ্ত তাপের কাজ। ওকে, তাহলে আমরা এই জন্য কি লিখতেছি? এই জন্য এই জায়গার মধ্যে আমরা লিখতেছি, থ্যাংক ইউ বোঝার জন্য,
এই জন্য এই জায়গার মধ্যে লিখতেছি 100°C তাপমাত্রার 1 কেজি পানি 100°C তাপমাত্রায় থাকবে, তবে সে কী হবে? বাষ্পে রূপান্তরিত হবে। তো পানি থেকে বাষ্প হলে কোন সূত্র? LV সূত্র, সেটা হবে Q2। সুতরাং লিখব Q2 = mLV, Q2 = mLV। m এর মান 1 কেজি, LV এর মান তো উদ্দীপক থেকে দেওয়া ছিল, সেটা লিখলাম 2.26 × 10⁶ জুল পার কেজি। এরপর যদি গুণ করে দাও তাহলে মানটা এটাই আসবে, 2.26 × 10⁶ জুল। এই হচ্ছে Q2 এর মান। আগেরটা হচ্ছে Q1 এর মান, এখন হচ্ছে Q2 এর মান। এইবার আমাকে জানাও এই দুইটা ধাপ ভালো করে বুঝতে পারছো কিনা? আফিফা, আরিফ, সুমাইয়া, বিথি, সুমনা, দুইটা স্টেপ ভালো করে বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। জি ভাইয়া বুঝছো। থ্যাংক ইউ সো মাচ। বিথি, আফিফা, সুমাইয়া, সুমনা, তোমরা একটু রেসপন্স করো। ওকে, এইবার সর্বশেষ আমরা কি করব? আমাদের উত্তর এখনো শেষ হয় নাই। আমাদের বলছে মোট তাপ শক্তির পরিমাণ বের করতে, মোট প্রয়োজনীয় তাপ। মোট মানে যোগফল, অর্থাৎ Q1 এর মান আর Q2 এর মান আমরা এখন কি করব? যোগ করব। আমাদের যেহেতু মোট বলছে, আমাদের কি বলছে? মোট। আমি তোমাদের প্রশ্নটি একটু দেখাই আরেকবার, তাহলে তোমাদের আরো ক্লিয়ার হবে। প্রশ্নে চেয়েছে সামিরের প্রক্রিয়ায় মোট প্রয়োজনীয় তাপ নির্ণয় করো। মোট, এই যে লেখা মোট, মোট মানে একাধিক রাশির যোগফল, কমপক্ষে দুইটি রাশির যোগফল। যেহেতু এখানে মোট বলেছে, তার মানে অবশ্যই এখানে দুইটি রাশির যোগফল বের করতে হবে। তো আমরা Q1 পাইছি একটা রাশি, Q2 পাইলাম আরেকটা রাশি। এখন আমরা লাস্টে ফিনিশিং করব। ফিনিশিংটা হচ্ছে লিখবো আমরা মোট তাপ, মোট তাপ Q1 + Q2। আমরা এখন লিখব কি? মোট তাপ Q1 + Q2। দেখো মোট তাপ কিউ দিয়ে প্রকাশ করলাম মোট তাপকে, সেটা হচ্ছে Q1 + Q2। Q1 এর মানটা উপরে পাইছি ওই যে 2.94 × 10⁵, Q2 হচ্ছে 2.26 × 10⁶। ব্যাস, এই দুইটা আমরা যদি যোগ করি, ক্যালকুলেটর দিয়ে যোগ করলে আমাদের 2.55 × 10⁶ আসবে। এই যোগটাও কিন্তু তোমরা করিতে পারবা, তাই না? এই যোগ করতে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তো আমাদের সঠিক উত্তর পেয়ে গেলাম। তো লিখে দিব সামিরের প্রক্রিয়ায় মোট প্রয়োজনীয় তাপের মান হবে 2.55 × 10⁶ জুল। এটাই আমাদের অ্যান্সার। আফিফা, আরিফ, সুমাইয়া, বিথি, সুমনা, আমার এই পুরো অঙ্কের ক্যালকুলেশনটা ভালো করে বুঝতে পেরেছো কিনা আমাকে জানো। থ্যাংক ইউ, রেসপন্স করছো। আফিফা, সুমনা, বিথি, সুমাইয়া, বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পেরেছেন? বাকিরা একটু জানাতে হবে প্লিজ। ওকে, আচ্ছা। তো সুমনা রেসপন্স করছো, খুশি হলাম। থ্যাংক ইউ সো মাচ, মাশাআল্লাহ রেসপন্স করছো, খুশি হয়েছি। তো যেই বিষয়টা আমি তোমাদেরকে এর আগে আলোচনা করেছি বা এর আগে এটা নিয়ে কথা বলছি, এখনও বলি, সেটা হচ্ছে গিয়ে আমরা কিন্তু ডেইলি ক্লাসগুলো করব, প্লাস হচ্ছে বাড়ির কাজটা কমপ্লিট করে জমা দিব। তো আমাদের আজকে প্রায় 11টা বেজে গেছে অলরেডি। আমি এই মুহূর্তে ক্লাসটার রেকর্ড কি এখানে সেভ করব নাকি আমি আরেকটু করবো, একটু দেখি, যদি সম্ভব হয় তাহলে দেখি, যদি পারি আরেকটু করি। হ্যাঁ, একটু ওয়েট করো, আমি একটু দেখি পরবর্তী প্রশ্নটা কি একটু বেশি বড় না ছোট, আমি দেখে নিই যদি পারি। আচ্ছা, এখানে পরবর্তী প্রশ্নগুলা একটু মানে ব্যাখ্যামূলক অংশ, যেহেতু এটা একটু সময় লাগবে। আচ্ছা, আমরা ইনশাআল্লাহ তাহলে নেক্সট ক্লাসের জন্য এটা রাখতে চাচ্ছি। হ্যাঁ, আজকের মতো আমরা এখানেই ক্লাসটা শেষ করলাম, আমরা নেক্সট ক্লাসে করব। বায়োলজি ক্লাস আমি চাচ্ছিলাম নিব, কিন্তু মোবাইলের চার্জটা আমার 33%, তো দুঃখজনক বিষয়, বায়োলজি ক্লাসটা আমি এই মুহূর্তে এখন নিতে পারতেছি না। চাইছিলাম নিব, কিন্তু পারতেছি না, মোবাইলের চার্জটা কম, এই জন্য পুরোপুরি নিতে পারতেছি না, দুঃখিত, কিছু মনে করো না। তো এই পর্যন্ত আজকে ক্লাস রাখলাম, আমি দেখে আগামীকাল নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, তো আজকের মতো ক্লাসের এই 2 নাম্বার লেকচার এখানেই কমপ্লিট। বাড়ি কাজটা করে জমা দিও, নিয়মিত ক্লাস করো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।